কি সমস্যা আপনার? এমন করছেন কেন? দেখো রাহি, তুমি আমাকে ভুল বুঝো। কি ভুল বুঝবো আর আপনাকে বলুন? কিছু বোঝার বাকি আছে কি? এতদিন তো ভুলই বুঝে এসেছিলাম আপনাকে, ইদানিং তার প্রমাণও পাচ্ছি। আমি জানি তখন ওভাবে মানা করায় তুমি রেগে আছো আমার উপর, কষ্টও পেয়েছো, কিন্তু আমার দিক থেকেও বিষয়টা একবার ভেবে দেখা ট্রাই করো। এটাই তো আপনার প্রবলেম স্বপ্নিল। প্রত্যেকবার আমাকেই আপনার দিকটা ভেবে দেখতে হবে, কিন্তু আপনি কোনোদিনও আমার দিকটা ভেবে দেখলেন না। স্বপ্নিলকে অবাক করে হতাশ কণ্ঠে গর্জে ওঠে রাহিতা। বিয়ের পর থেকে চলা নিজের মন ও মস্তিষ্কের এ অদৃশ্য লড়াইয়ে যেন সে ভীষণ ক্লান্ত। সবসময় চুপচাপ হাসি মুখে স্বপ্নিলের সব কথাকে, সব শর্তকে সে মেনে নিয়েছে। ওর যেন কোনো কষ্ট না হয় সেদিকটা ভেবে দেখেছে। কিন্তু স্বপ্নিল, সে কি ওর মতো করে ভেবেছে? সে তো সবসময় নিজের দিকটাই ভেবে দেখেছে। আর কতদিন মনের কষ্ট মনে লুকিয়ে রাখবে রাহিতা? সেও তো রক্তমাংসে গড়া মানুষ। ওরও যে কষ্ট হয় স্বপ্নিলকে সেটা বোঝাতে হবে। তাই আজ আর চুপ থাকবে না রাহিতা। স্বপ্নিলকে চোখে আঙুল দিয়ে জানাবে এতদিন তার মনের সকল না বলা ব্যথা। আপনার যখন ইচ্ছে হয় আমার উপর অধিকার দেখান, আবার যখন ইচ্ছে হয় আমাকে বউ হিসেবে অস্বীকার করেন। এটা কোন ধরনের আচরণ? মানে কি এসবের? আমার কি খারাপ লাগে না? রাহি, তুমি বুঝছো না ব্যাপারটা। আমি তোমায় বউ হিসেবে অস্বীকার করিনি। আমি শুধু বলেছিলাম। আপনি শুধু বলেছিলেন আমায় বউ হিসেবে মেনে নিতে পারছেন না, তাই তো? স্বপ্নিল মাথা নাড়াতেই রাহিতা আবারও বলে, তো সেটা কি ইনডাইরেক্টলি বউ হিসেবে অস্বীকার করা হলো না? চুপ আছেন কেন, বলুন। এবার স্বপ্নিল কথা বলার ভাষা পায় না। সে নিজের কথায় নিজেও লজ্জিত। কিছুক্ষণ ওর উত্তরের আশায় চেয়ে থেকেও স্বপ্নিলকে নীরব দেখে তাচ্ছিল্যের হাসি হাসে রাহিতা। অশ্রুসিক্ত চোখে ভাঙা গলায় বলে, জানেন, বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়েরই একটা আলাদা স্বপ্ন থাকে। জীবন সঙ্গীকে ঘিরে কিছু সূক্ষ্ম চাওয়া পাওয়া থাকে। আমি ওর ব্যতিক্রম নই। এসব শখ আমারও ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আপনার মতো আমিও পরিস্থিতির শিকার হই, যার ফলে বিয়ে নিয়ে আমার সকল চাওয়া পূরণ হওয়ার আগেই স্থির হয়ে যায়। তবু আমি কখনো এসব নিয়ে কমপ্লেন করিনি। কেন জানেন? শুধু আপনার কথা ভেবে। কারণ আমি বুঝেছি আপনার কষ্ট, কোন পরিস্থিতিতে আমাদের বিয়ে হয়েছিল সবটা বুঝেছি। নিজের কোনো দোষ না থাকার পরেও, নিজের অধিকার থেকে বঞ্চিত হয়েও আমি কখনো কোনো অভিযোগ করিনি। কথার বলার মাঝে যেন খানিকটা ভেঙে পড়ে রাহিতা। নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে বসে পড়ে ফ্লোরে। সদা নিজেকে সামলে রাখা রাহিতাকেও প্রথমবার এতটা ভেঙে পড়তে দেখে স্বপ্নিলের ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। বুকের মাঝে কোথাও এক অদ্ভুত চিনচিনে ব্যথা শুরু হয়। রাহিতার পাশে সেও বসে পড়ে মাটিতে। দুহাতে ওর চোখের পানি মুছে দিতে যাবে, ঠিক তখন ওর হাত থামিয়ে দেয় রাহিতা। নিজ হাতে চোখের পানি মুছে দিয়ে বলে, আমি সব সময় আপনার কথা ভেবে নিজের অনুভূতিকে সরিয়ে রেখেছি স্বপ্নিল। আপনি যেন আমার সাথে কমফোর্টেবল হন, আমার সাথে সুখ দুঃখের কথা শেয়ার করেন, এজন্য আপনার বন্ধু হয়েছি। কিন্তু বিনিময়ে আমি কি পেয়েছি? আপনার বিবাহিত স্ত্রী হয়েও আপনার মুখে বারবার বউ হিসেবে মানি না শুনেছি। আপনার উপর আমার অধিকার থাকার পরেও আমি কখনো অধিকার দেখানোর সুযোগ পাইনি, অথচ আপনি বউ হিসেবে মানি না বলেও দিব্যি বহুবার আমার উপর অধিকার দেখিয়েছেন। আমার অনেক কিছুতে হস্তক্ষেপ করছেন। কেন? এই যে কথায় কথায় বন্ধু বন্ধু করেন, কখনো কি মনে হয় না এই বন্ধুরূপী মেয়েটা প্রকৃত অর্থে আমার বউ? তারও একটা স্বাভাবিক বৈবাহিক সম্পর্কের ইচ্ছা থাকতে পারে, কিন্তু আপনি বারবার কখনো বন্ধুত্বের নয়তো কখনো দায়িত্বের দোহাই দিয়ে আমার থেকে সে অধিকারটুকু কেড়ে নিয়েছেন। আর কতদিন এভাবে চলবে বলুন? কাঁদতে কাঁদতে রাহিতার হিচকি উঠে গেছে। কান্নার দমকে একটু পরপর দৃশ্যমানভাবে কেঁপে উঠছে শরীর। স্বপ্নিল এক দৃষ্টি ওর মুখের দিক চেয়ে আছে। ওর দৃষ্টিতে কিছুটা বিস্ময়, বেশ খানিকটা অপরাধ বোধ। রাহিতার কথায় আজ নিজের নজরে যেন নিজেই ছোট হয়ে যাচ্ছে স্বপ্নিল। আসলেই সে তো কখনো এভাবে ভাবেনি। সে তো সদা স্বার্থপরের ন্যায় নিজের দিকটাই ভেবে এসেছিল। নিজের কষ্ট সামাল দিতে দিতে রাহিতার মনের এ বেহাল দশা যে ঘোড়া খড়েও টের পায়নি সে। অপরাধী দৃষ্টিতে আলতো হাতে রাহিতার দুগাল স্পর্শ করলো স্বপ্নিল। মাথা নিচু করে কাঁদতে থাকা রাহিতা হঠাৎ স্বপ্নিলের স্পর্শে চমকে মাথা উপরে তুলল। মুহূর্তেই চোখাচোখি হয় ওর দিকে গভীরভাবে তাকিয়ে থাকা স্বপ্নিলের সাথে, যার দৃষ্টিতে স্পষ্ট অনুতাপ, স্বচ্ছ অপরাধবোধ। সেদিক চেয়েই ধীরস্বরে রাহিতা বলে, আমি ক্লান্ত স্বপ্নিল, বড্ড বেশি ক্লান্ত। আমার দম বন্ধ লাগছে, আমায় একটু একা থাকতে দিন।
রাহিতার কথায় এবার টনক নড়ে স্বপ্নিলের। দেয়ালের সাথে হেলান দেওয়া রাহিতাকে নীরবে পর্যবেক্ষণ করে সে। আজকে যেন রাহিতার মাঝে কোথাও না কোথাও নিজেকে দেখতে পাচ্ছে সে। একা কষ্ট সহ্য করার যন্ত্রণা স্বপ্নিল খুব ভালো করেই জানে। তার রাহিতাকে একটু সময় দিল চুপ থাকার। মুখে কিছু না বলে দুহাতে যত্ন সহকারে চোখের পানি মুছে দিল ওর। অতঃপর সেভাবেই আলগোছে পাজা কোলে তুলে নিল রাহিতাকে। নিজের কষ্টে আজ এতটাই নিমজ্জিত রাহিতা যে স্বপ্নিলের প্রথমবার ওকে কোলে নেওয়াতেও কোনোরূপ রিয়্যাক্ট করার সময় পেল না। সেভাবেই চুপটি করে লেপ্টে থাকলো স্বপ্নিলের বুকের সাথে। শুনতে থাকলো ওর দ্রুত গতিতে ধুকপুক করতে থাকা হৃদস্পন্দন। রাহিতাকে ধীরে সুস্থে বিছানায় শুইয়ে দিল স্বপ্নিল। এসি অন করে গায়ে কাঁথা টেনে দিল। নিশ্চুপ রুমে শুধু একটু পরপর রাহিতার নাক টানার আওয়াজ শোনা যাচ্ছে। স্বপ্নিলটাও যেন আজ আশ্চর্য রকম নীরব। বিছানায় হেলান দিয়ে আধশোয়া হয়ে একটু পর পর পাশ ফিরে শোয়া রাহিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নীরবেই বুঝিয়ে দিচ্ছে ওর কষ্টে সে একা নয়, স্বপ্নিলও ওর পাশে আছে। কিছু সময় অতিবাহিত হতেই থেমে গেল নাক টানার শব্দ। শান্ত হয়ে এলো রাহিতার শ্বাস প্রশ্বাস। স্বপ্নিল টের পেল রাহিতা ঘুমিয়ে গেছে। বুকের মাঝে চেপে রাখা এক দীর্ঘশ্বাস ছাড়ল সে। ধীর পায়ে বিছানা থেকে উঠে গিয়ে ঘুমন্ত রাহিতার মুখোমুখি বসলো ফ্লোরে। বেশ কিছুক্ষণ নীরবে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলো নিজের বউকে। চোখের পানির দাগ এখনো বোঝা যাচ্ছে গালে। কিভাবে পড়লো, কিভাবে পারলো সে এই মেয়েটাকে কষ্ট দিতে? স্বপ্নিল তো কখনো এটা চায়নি, অথচ নিজের অজান্তে সে নিজেই সবচেয়ে বড় কষ্ট দিয়ে ফেলেছে রাহিতাকে। তাও এতদিন ধরে যা চুপচাপ নিজের মনে পুষে রেখেছিল মেয়েটা। অপরাধবোধ তীব্র হয়, অনুভূতিটা দিশেহারা। তপ্ত শ্বাস ফেলে অনুতপ্ত স্বপ্নিল একটি শক্তপোক্ত সিদ্ধান্ত নেয়। মস্তিষ্কের বিরুদ্ধে যে মনের কথায় সায় দেয়। নিজের বউকে মন থেকে বউ হিসেবে মেনে নেওয়ার সিদ্ধান্ত, এটাই রাহিতার প্রাপ্য। পরদিন সকালে রাহিতা ঘুম থেকে ওঠার আগেই অফিস চলে যায় স্বপ্নিল। সারাদিন একবারও দেখা বা কথা কোনোটাই হয়নি দুজনের। বিকেলে শাশুড়ি ও ননদের সাথে বাসার পাশের পার্কে হাঁটতে গিয়েছিল রাহিতা। আপাতত মন ভালো আছে তার। অবশ্য মন ভালো হওয়ার আরেকটি কারণ আছে, এবং তা হলো দিলারা বেগম স্পষ্ট নির্দেশ দিয়েছেন রাহিতাকে তামান্নার বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। বিকেলে রিমি ফোন করে রাহিতা পার্টিতে যাওয়ার কথা মানা করে দেয়। তখন সে জেদ করে ওকে রাজি করানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে ওকে মানাতে হাল ছেড়ে শেষমেশ দিলারা বেগমের সাথে কথা বলে ওনাকে রাজি করায়। ফলস্বরূপ সন্ধ্যায় শাশুড়ির অনুমতিতে পার্টির জন্য আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে রাহিতা। গাঢ় নীল রঙের সালোয়ার কামিজে বেশ ফুটফুটে লাগছে তার উজ্জ্বল ত্বক। চুল আছড়ে পরিপাটি হওয়ার মাঝেই রুমে ঢুকে স্বপ্নিল। সেজেগুজে রেডি হওয়া রাহিতার দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ায় সে। স্বপ্নিল জানে রাহিতা কোথাও যাচ্ছে, কারণ বাসায় প্রবেশ করতেই দিলারা বেগম স্পষ্ট জানিয়েছে তাকে রাহিতার যাওয়ার কথা, এবং একই সাথে বলে দিয়েছে স্বপ্নিল যেন এক্ষেত্রে আর দ্বিমত না করে। মায়ের কথায় সায় দিয়ে সে নিজেও চলে এসেছে উপরে, কেননা সে নিজেও অফিসে বসে ভাবছিল বাসায় এসে রাহিতাকে পার্টিতে নিয়ে যাবে। মায়ের কাজে সুবিধাই হলো, আনমনে ভাবে স্বপ্নিল। ফ্রেশ হয়ে এসে রাহিতাকে আপাতমস্তক ভালোভাবে লক্ষ্য করে। চোখ সরু করে জিজ্ঞেস করে, বার্থডে করতে যাচ্ছ না বিয়েতে? এত সাজগোজ করার মানে কি? আমি যেটাই করি তাতে আপনার এত সমস্যা কেন হয়? তেড়ে এসে বলে রাহিতা। ওর আচরণে হাসে স্বপ্নিল। মেয়েটা যে এখনো ওর উপর রেগে আছে বেশ বুঝে সে। কিছু না বলে এগিয়ে এসে রাহিতার পাশে দাঁড়িয়ে আয়নায় নিজের চুল ঠিক করে স্বপ্নিল। অতঃপর ড্রেসিং টেবিল থেকে শরীরে পারফিউম লাগাতে লাগাতে বলে, মজা করছিলাম, এখন চলো বের হই। পার্টি কয়টায় শুরু তোমার? 8টায়। কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? অবাক হয়ে জিজ্ঞেস করে রাহিতা। আয়নায় সেদিক চেয়ে ওর বিস্ময় ভরা চাহনি দেখে স্বপ্নিল আচমকা খানিকটা ঝুঁকিয়ে এসে ফিসফিসে বলে, আমার বউ বাইরে পার্টি করবে আর আমি বাসায় বসে থাকবো, এমন কি হয়? সে যেখানে যাবে আমিও সেখানেই যাব, বুঝেছো এবার? চলো, লেট হচ্ছে তো। কথাগুলো বলেই রাহিতার হাত ধরে রুম থেকে বের হয় স্বপ্নিল। এদিকে ওর কথার ধ্বনি রাহিতার কানে বাজে বেশ কিছুক্ষণ। আমার বউ মন মস্তিষ্কে
প্রতিফলিত হয় বরাংবর। এটা আদৌ স্বপ্নিল তো? রাহিতার ছোট্ট মনে ভর করে বিস্ময়। ধানমন্ডি ৩২। গাড়ি এসে থামলো কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের সামনে। ছোটখাটো এরিয়া জুড়ে শৌখিনতায় ঘেরা সুন্দর আড্ডা দেওয়ার স্থান। স্বপ্নিলের পছন্দ হলো জায়গাটা। সন্ধ্যায় এদিকটা ভিড় থাকার কথা হলেও কাকতালীয়ভাবে আজ খুব একটা ভিড় নেই। গাড়ি নেমে গিয়ে রাহিতার জন্য দরজা খুলে দিল স্বপ্নিল। সে গাড়ি থেকে নামতেই স্বপ্নিল বলে, ডোন্ট ওয়ারি, আমি জানি এটা তোমার ফ্রেন্ডসদের পার্টি। ভেতরে যাব না আমি। রাহিতা চমকায়। ভেতরে যাবে না? তবে এত দূর এলো কেন? দ্বিধান্বিত কণ্ঠে জিজ্ঞেস করে। তাহলে শুধু শুধু এত দূর এলেন যে? কে বলেছে শুধু শুধু এলাম? তোমায় রাখতে এসেছি। এটা কি আমার? ও, এটাও নিশ্চয়ই আপনার দায়িত্বের মধ্যেই পড়ে, তাই না? রাহিতার কথায় থেমে যায় স্বপ্নিল। সে তো এখন দায়িত্বের কথা বলতে চায়নি, সে তো অন্য কিছু বলতে চেয়েছিল। স্পষ্ট বুঝে রাহিতা এখনো সেই একই বিষয়টা নিয়ে অভিমান করে বসে আছে। এ অভিমান মেয়েটাকে নিয়ে কি করবেও? স্বপ্নিল কিছু বলতে চায়, বলার জন্য মুখ খোলে, কিন্তু এরই মাঝে বাধা দেয় রাহিতার ফোন। কর্কশ শব্দে বেজে ওঠে রিংটন। তামান্না ফোন দিয়েছে। লক্ষ্য করে ফোন কেটে দেয় রাহিতা। স্বপ্নিল কিছু বলার পূর্বেই বলে, আমার ফ্রেন্ড কল দিয়েছে, আমি ভেতরে যাব এখন। আপনি কি করবেন এতক্ষণ? হ্যাঁ, তুমি ভেতরে যাও। এখান থেকে মিনিট ৫ দূরে আমার এক ফ্রেন্ডের রেস্টুরেন্ট। আমি ওর সাথে দেখা করব। তুমি কখন বের হবে তার আগে আমায় একটা কল দিও, আমি চলে আসবো। আচ্ছা, ঠিক আছে। স্বপ্নিলের থেকে বিদায় নিয়ে রাহিতা প্রবেশ করে ভেতরে। যতক্ষণ না ওর অবয়ব কাচের দরজার ওপাশে মিলিয়ে যায়, ততক্ষণ সেদিকে চেয়ে রয় স্বপ্নিল। এরপর হাতঘড়িতে সময় দেখে নিয়ে গাড়িতে ঢুকে সে নিজেও চলে যায় বন্ধুর রেস্তোরাঁর উদ্দেশ্যে। রাহিতা যেতেই ওকে দেখে এগিয়ে আসে বন্ধুরা। দেখা গেল সে সবার লেটে এসেছে, তাই এতক্ষণ কেক কাটার আগে ওর জন্যই অপেক্ষায় ছিল সবাই। তাই ওকে আসতে দেখে একবার ছুটে গেল সব ওকে নিয়ে আসার জন্য। রেস্টুরেন্টের এই এক কর্নার পুরোটাই বুক করেছে তামান্না ও সব ক্লোজ বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য। পার্টি বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে টেবিল, সেখানেই রাখা আছে কেক। যথারীতি সবার উপস্থিতিতে কেক কাটা হলো। সবাই একে অপরকে কেক খাইয়ে দিল। পার্টি স্প্রে এনে সবার উপর ছড়িয়ে দিয়ে বেশ মজাও করা হলো। সবাই এক এক করে তামান্নাকে কেক খাইয়ে দিচ্ছিল। তামান্নার থেকে কেক খাওয়া শেষ করে রাহিতা নিজেও একটা কেকের পিস তুলে নেয় হাতে। এরপর সেটা রিমিকে খাওয়ানোর জন্য এগিয়ে দিল এবং দেখা গেল রিমির খাওয়া শেষ হতেই ওর পাশে এসে দাঁড়িয়েছে নিবিড়। উদ্দেশ্য মোতাবেক রাহিতার হাতে কেক খাওয়ার জন্য মুখ সামান্য হা করলো। নিবিড়কে দেখে মনে মনে কিঞ্চিত বিরক্ত হয় রাহিতা, তবুও ভদ্রতার খাতিরে মুখের হাসি বহাল রাখলো। কোনো রকম খাইয়ে দিল ওকে। এবার নিবিড় যে কেক নিয়ে এলো, রাহিতার দিকে এগিয়ে এসে ওকে খাওয়ানোর জন্য হাত বাড়াতে ধরতেই রাহিতা তড়িঘড়ি করে বলল, আমি অনেক খেয়েছি নিবিড়, আমি আর খাবো না, তোমরা খাও। আরে রাহি, এটা কোনো কথা? কয় পিসি বা খেয়েছো? আর একটু খেলে কিচ্ছু হবে না, খাও তো। নিবিড়ের কথায় এবার অসহায়ের ন্যায় রিমির দিক তাকায় রাহিতা। বান্ধবীর ইশারা বুঝে সে সাহায্যের উদ্দেশ্যে এগিয়ে আসে। নিবিড়ের হাত রাহিতার মুখের কাছে আসার আগেই দুজনের মাঝে হুট করে ঢুকে যায় সে। ফলস্বরূপ নিবিড়ের কেক রিমি খেয়ে নেয়। হুট করে এহেন ঘটনায় চমকে ওঠে নিবিড়। সবকিছু বুঝে উঠতে খানিকটা সময় লাগে তার। যখন বুঝতে পারে ব্যাপারটা, তখন রিমির আচরণে বেশ বিরক্ত হয়। ওর বিরক্তিতে আরেকটু বাড়িয়ে দেয় রিমির জ্বালাময়ী হাসি। সেদিক চেয়ে কটমট করে সে বলে, এটা কি হলো রিমি? আমি তো রাহিকে কেক খাওয়াচ্ছিলাম, তুমি মাঝখানে এলে কেন? ও মা, আমার বান্ধবীর কেকই তো খাইছি, এটাতে এভাবে রিয়াক্ট করার মানে কি নিবিড়? রাহির মানে আমার কেক, আমি খেলে কি এমন হবে? নিবিড়কে রাগিয়ে দিতে অবুঝের ন্যায় প্রশ্ন করে রিমি। সেদিক চেয়ে তাতে দাঁত চেপে সে উত্তর দেয়, তুমি একটা অসহ্যকর। হ্যাঁ, আর তুমি মনে হয় খুব সহ্য করো। চোখ পাকিয়ে বলে রিমি। ওর কথায় রাগ চেপে নাক ফুলিয়ে গজগজ করতে করতে অপর দিকে হাঁটা শুরু করে নিবিড়। ওর যাওয়ার দিক চেয়ে রাহিতাকে চোখ মারে রিমি। ওকে দেখে হেসে হেসে ফেলে রাহিতা। ওরা দুজন পারেও, কোনো কথা হলেই ঝগড়া শুরু। ওর ভাবনার মাঝেই তামান্না এগিয়ে এসে ওদের দিকে। রাহি, রিমি, তোরা দুজন এখানে কি করছিস? জলদি আয়।
ওখানে আমরা সবাই গ্রুপ ফটো তুলবো এখন। কথাটা বলেই দুজনের হাত ধরে টেনে নিয়ে গেল তামান্না। যথারীতি সবার হই হুল্লোড় হাসি ঠাট্টায় বার্থডে পার্টি শেষ হয়ে যায়। রাত এখন 10টা ছুঁই ছুঁই। স্বপ্নিলের নম্বরে দুবার কল করেছে রাহিতা, কিন্তু সে ফোন ধরেনি। 10 মিনিট হলো স্বপ্নিলের অপেক্ষা করছে রাহিতা। না ফোন ধরলো না কল ব্যাক করলো। এখন নিরুপায় রাহিতার কাছে চুপচাপ অপেক্ষা করা ছাড়া আর উপায় রইল না কোনো। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল সবাই। তামান্না যাওয়ার আগে রিমিকে লিফট দিতে চাইলো দুবার, কিন্তু রাহিতা স্বপ্নিলের নিতে আসার কথা বলে সুন্দরভাবে মানা করে দিল। রিমি ওর সাথে ছিল এতক্ষণ, কিন্তু বারবার বাসা থেকে ফোন আসায় শেষমেশ সে নিজেও চলে গেল। এখন রেস্টুরেন্টের বাহিরে খুব বেশি মানুষ নেই, আর দু একজন বন্ধু আছে ছেলেরা, যারা নিজেদের বাইক বা গাড়ি নিয়ে যে যার মতো চলে যাচ্ছে। চেয়ে চেয়ে এসব দেখে মনে মনে স্বপ্নিলের প্রতি বেশ বিরক্ত হচ্ছে রাহিতা। আর সেই বিরক্তিতে আর একটু বাড়িয়ে দিতে ঘটল নিবিড়ের আগমন। চলে যেতে নিয়েও রাহিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে হেঁটে এলো। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, তুমি একা দাঁড়িয়ে আছো কেন? বাসায় যাবে না? না, আজ সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো। এবার বিরক্তি না দমিয়ে তারা উত্তর দিল রাহিতা। ওর কথা গায়ে না মেখে হেসে ফেলল নিবিড়। হারে, রেগে যাচ্ছ কেন? আমি তো এমনিই জিজ্ঞেস করলাম। আমায় নিতে আসবে কিছুক্ষণের মধ্যে, তাই অপেক্ষা করছি দাঁড়িয়ে। তুমি বাসায় যাও। ও, তাই বলো। আমার তাড়া নেই। তুমি একা দাঁড়িয়ে আছো যখন, চলো তোমায় কোম্পানি দেই। একা একা বোর ফিল করছো নিশ্চয়ই। এমন কিছুই না নিবিড়, আমার অসুবিধে নেই। অনেক রাত হয়েছে, তুমি চলে যাও। রাত হয়েছে, এজন্যই তো আছি। তুমি না হয় ফোন দিয়ে শোনো কত দূর। বেশি দূর না থাকলে আমি তোমায় ড্রপ করতে পারবো, ইফ ইউ ওয়ান্ট। তার কোনো প্রয়োজন নেই, ওকে নিয়ে যাওয়ার মানুষ এসে গেছে। ইউ মে লিভ নাও। রাহিতা কিছু বলার আগেই স্বপ্নিলের ভারী কণ্ঠস্বর কানে আসে ওদের দুজনের। চমকে পেছন ফিরে তাকায় দুজন। এর মধ্যে স্বপ্নিলকে এ সময় এখানে দেখে যেন যার পরাণই অবাক হয় নিবিড়। যে বিস্ময়ের রেশ স্পষ্ট লেগে ওর চোখে মুখে। নিজেকে সামনে কোনো মতে শুধায়, আপনি সেদিন যে ভার্সিটিতে এসেছিলেন ওই ভাইয়া না? আপনি এখানে কি করছেন? নিবিড়ের প্রশ্নে আর চোখে রাহিতার দিক তাকায় স্বপ্নিল। সে এখনো গম্ভীর মুখে স্বপ্নিলের দিক চেয়ে আছে। ওর মুখ দেখে যা বোঝার স্বপ্নিলের বোঝা হয়ে গেছে। তাই রাহিতার থেকে দৃষ্টি ফিরিয়ে নিবিড়ের উদ্দেশ্যে ঠান্ডা গলায় বলে, তোমায় উত্তর দিতে বাধ্য নই, আই গেস। স্বপ্নিলের কথায় খানিকটা অপমান বোধ করে নিবিড়। সেদিক পাত্তা না দিয়ে রাহিতার কাছে এগিয়ে ওর হাত ধরে স্বপ্নিল বলে, চলো, অনেক রাত হয়ে যাচ্ছে। স্বপ্নিলের কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রাহিতা। এমনভাবে বলছে যেন ওর জন্য দেরি হলো, অথচ স্বপ্নিলের জন্যই তো এতক্ষণ অপেক্ষা করতে হলো ওকে। পুরনো রাগ মাথাচাড়া দিতেই মুহূর্তে নিজের হাত ছড়িয়ে নেয় সে স্বপ্নিলের থেকে। এরপর নিজেই রেগেমেগে হন হন করে এগিয়ে যায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা গাড়ির দিকে। বিচলিত স্বপ্নিল রাহিতার পিছু পিছু ছুটল। এমন সময় নিবিড় বাধা দেয় ওকে। বলা বাহুল্য, এতক্ষণ দুজনের সবকিছু নিবিড় পর্যবেক্ষণ করছিল সে। এদের দুজনের মাঝে কিছু চলছে, এ বিষয়ে নিবিড় আপাতত নিশ্চিত। তাই কৌতূহল দমিয়ে রাখতে না পেরে অবশেষে জিজ্ঞেস করে বসে, আচ্ছা ভাইয়া, আপনারা দুজন কি ডেট করছেন? পথে বাধা পেয়ে প্রচুর বিরক্ত হয় স্বপ্নিল। তার মধ্যে নিবিড়ের এমন বোকা প্রশ্ন শুনে রাগটা বেড়ে যায় তরতর করে। রাগ নিয়ন্ত্রণ করে উত্তর দেয়, না, এখন সর্বসামনে থেকে। না মানে, কিন্তু আপনাদের দেখে তো মনে হলো আপনাদের মাঝে কোনো সম্পর্ক। হ্যাঁ, সম্পর্ক আছে তো। উই আর ম্যারিড, আমি ওর হাজব্যান্ড। হোয়াট? কিন্তু সেদিন না রাহি বলল। সেদিন ও যা বলেছে সেটাও মিথ্যে নয়, কিন্তু তার চেয়েও বড় সত্যি হচ্ছে রাহি আমার বউ। হয়েছে সব জানা? হ্যাপি? নাও এক্সকিউজ মি, আমায় যেতে দাও এখন। এবার নিজ হাতেই নিবিড়কে সরিয়ে দিয়ে খানিকটা চেঁচিয়ে বলে ওঠে স্বপ্নিল। এদিকে রাহিতা বিবাহিত জেনে যেন আকাশ থেকে পড়ে নিবিড়। মেয়েটা বিয়ে করেছে? কবে? কই, সে তো জানালো না কখনো। রাহিতা কোনো দিন বলেও নি ভার্সিটিতে। শেষমেশ ও কিনা এতদিন একটা বিবাহিত মেয়েকে পছন্দ করে এসেছিল। মনে মনে বড্ড হতাশ হয় নিবিড়। এদিকে গাড়িতে বসা রাহিতার কাছে যেতে যেতে রাস্তা পার হয়ে কি মনে করে যেন থেমে যায় স্বপ্নিল। এক পলক পিছন ফিরে থমকে থাকা নিবিড়ের দিক তাকিয়ে ওর উদ্দেশ্যে শীতল কণ্ঠে বলে, আমি বুঝেছি তুমি কি ভাবছো এখন, কিন্তু রাহিকে লাইন মেরে লাভ নেই আর।
শি ইজ নট ফর ইউ। ওর থেকে দূরে থাকবে সব সময়। ঘড়ির কাঁটায় রাত 11টা ছুঁই ছুঁই। রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা থাকায় গাড়ি চলছে নির্বিঘ্নে। এরই মধ্যে বেশ কয়েকবার ড্রাইভ করার ফাঁকে ফাঁকে স্বপ্নীল আর চোখে তাকাচ্ছে রাহিতার দিকে। সে কথা বলার চেষ্টা করেছে কয়েকবার, কিন্তু বিশেষ সুবিধা হয়নি তাতে। দু একবার হু হা করে থেমে গেছে রাহিতা। অর্থাৎ গাড়িতে বসার পর থেকে সেই যে চুপ করে বসে আছে তো আছেই, স্বপ্নীলের কথাই বলছে না কোনো। মনে মনে বেশ বিরক্ত হয় স্বপ্নীল। এত রাগ তো আজকাল সে নিজেও দেখায় না। আশ্চর্য মনের কথা ভেতরে রাখে স্বপ্নীল। মুখ ফুটে জিজ্ঞেস করেই ফেলে, কি হয়েছে তোমার? এত চুপচাপ কেন? ফোন কোথায় আপনার? এবার শীতল কণ্ঠে জিজ্ঞেস করে রাহিতা। ওর কথায় কপালে ভাঁজ সোজা হয় স্বপ্নীলের। এতক্ষণে বুঝে রাহিতা কেন চুপ আছে। জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে উত্তর দেয়, ও, এই জন্য এত রেগে আছো? অনেক ফোন দিয়েছিলে তাই না? কতবার ফোন দিয়েছি জানেন? শুধু একবার কল ব্যাক করে কি বলা যেত না আসতে দেরি হবে? আমার কত টেনশন হচ্ছিল আপনি কি বুঝবেন? স্বপ্নীলের দিক তাকিয়ে অভিমানী কণ্ঠে বলে রাহিতা। যা শুনে খানিকক্ষণ ওর দিকে নিষ্পলক তাকিয়ে থাকে স্বপ্নীল। অতঃপর দৃষ্টি সামনের দিকে ফিরিয়ে ড্রাইভ করতে করতে বলে, সরি রাহি, জানি তোমায় অপেক্ষা করিয়েছি, কিন্তু আমি ইচ্ছে করে এমন করিনি। আসলে হয়েছিল কি জানো, আমার 2-3টে বন্ধু যোগ দিয়েছিল আমাদের সাথে। সবাই ডিনার করে আড্ডা দেওয়ার মাঝে সময় পেরিয়ে যায়। তার মধ্যে আমার ফোনে চার্জও কম ছিল। সাইলেন্ট করেছিলাম অফিসে। বাসায় এসে সেটা চার্জে দেওয়া বা সাইলেন্ট থেকে অফ করার মতো সময় ছিল না। তোমায় নিয়ে তো ডাইরেক্ট চলে এলাম না এদিকে, তাই ফোন কখন দিয়েছো বুঝতে পারিনি। একসাথে এত কিছু বলে কিছুক্ষণ দম নেয় স্বপ্নীল। অতঃপর পুনরায় বলে, তুমি এতক্ষণ পার হওয়ার পরেও ফোন দিচ্ছিলে না দেখে আমার চিন্তা হয়। হাত ঘড়িতে সময় দেখে ফোন দিব, এমন সময় দেখি ফোনে চার্জ শেষ, অফ হয়ে গেছে। তখন মনে হলো আমার আগেই ফোনটা চেক করা উচিত ছিল। তুমি হয়তো আমায় না পেয়ে অপেক্ষা করেছো, তাই তো আর কোনো কিছু না ভেবে দ্রুত চলে আসি। পরেও যদি তুমি রাগ করে থাকো তাহলে আমি আর কি করব? আচ্ছা ঠিক আছে। তুমি এখনো রাগ করে আছো তাই না? ঠিক আছে, বলো কি করলে তোমার ভালো লাগবে? এই প্রথম বিয়ে করেছি তো, বউয়ের রাগ ভাঙানো নিয়ে কোনো এক্সপেরিয়েন্স নেই আমার। রাহিতাকে হাসাতে মজার ছলে বলল স্বপ্নীল, কিন্তু ওর হাসি বেশিক্ষণ টিকল না রাহিতার কথা শুনে। প্রেম তো করেছেন আগে, প্রেমিকার রাগ ভাঙানোর অভিজ্ঞতা নিশ্চয় আছে। হুট করে স্বপ্নীলের থমথমে মুখ দেখে রাহিতার নিজেরও টনক নড়ে। কখন যে মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে মুখ থেকে টের পায়নি সে নিজেও। এখন পরিস্থিতি অন্য দিক যেতে দেখে খানিকটা অপরাধবোধ ভর করে ওর মাঝে স্বপ্নীলকে নীরব দেখে ইনিয়ে বিনিয়ে রাহিতা নিজেই বলে, আমি আসলে এভাবে বলতে চাইনি, হঠাৎ করে মুখ ফসকে বের হয়ে গেছে। ইটস ওকে। মিথ্যে তো বলনি, সত্যি বলেছ। তবে প্রেমিকার রাগ ভাঙানো নিয়েও আমার খুব একটা অভিজ্ঞতা নেই, বুঝেছ? মিষ্টি কণ্ঠে উত্তর দেয় স্বপ্নীল। ওর কথায় ভ্রু কুঁচকে তাকায় রাহিতা। গোল গোল চোখ উত্তর দেয়, কেন? আনিকা আপু রাগ করতো না বুঝি? করতো, কিন্তু তোমার মতো না। তোমায় আমি শুরুতে রাগহীন শান্তশিষ্ট মেয়ে ভাবতাম, কিন্তু এখন দেখছি তুমি আস্ত একটা অ্যাংরি বার্ড। রাহিতা চোখ পাকিয়ে তাকাতেই হেসে ফেলে স্বপ্নীল। কিছুক্ষণ বাদে গম্ভীর হয়ে বলে, আসলে আনি খুব একটা রাগ করতো না, মাঝে মধ্যে হয়তো করতো। তখন আমি ওকে গান গেয়ে শোনাতাম, কিন্তু বাদ সাধতো একটা জায়গায়। কি? আগ্রহ নিয়ে সুবিধার রাহিতা। ওর পছন্দ ছিল আধুনিক গান, আর আমার প্রিয় ছিল আগের দিনের গান। আমাদের পছন্দ একে অপরের থেকে পুরো আলাদা ছিল। হয়তো এই জন্যই শেষ পর্যন্ত আমায় আর ভালো লাগেনি ওর। নিজের মতোই আধুনিক কাউকে বেছে নিয়েছিল বিদেশ যেয়ে। কথাগুলো বলতে বলতে খানিকটা অন্যমনস্ক হয়ে পড়ে স্বপ্নীল। এতক্ষণ মনোযোগ দিয়ে ওকে লক্ষ্য করে রাহিতা। ওর প্রতিটা কথার ভাঁজে লুকিয়ে থাকা শুষ্ক বিষাদের ছাপ স্পষ্ট টের পায় সে। মনে মনে ভাবে নিজের অভিমানের আড়ালে স্বপ্নীলের পুরনো ক্ষতকে সে পুনরায় জাগ্রত করছে না তো। রাহিতার কোমল মন গলে যায় নিমিষেই। গিয়ারের ওপর রাখা স্বপ্নীলের হাতে হাত ছুঁয়ে দেয় আলতোভাবে। স্বপ্নীল ওর দিকে তাকাতেই কথা ঘুরিয়ে বলে, আগেকার দিনের গান তো আমারও ভীষণ প্রিয়, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। বৃষ্টির দিনে এক কাপ চা হাতে প্রিয়জনের সাথে বসে রবীন্দ্রসঙ্গীত অনুভব করার মজাই আলাদা। উচ্ছ্বসিত কণ্ঠে বলে রাহিতা। ওর চঞ্চলতায় নিজের বিষাদ ঝেড়ে হেসে ফেলে স্বপ্নীল। যাক, অবশেষে মেয়েটা নিজের আসল সত্তায় ফিরে এসেছে।
কে বলবে কাল রাত থেকে এই মেয়েটাই তার সাথে অভিমান করে একটু আগ পর্যন্ত ছিল, কথা বলছিল না। অথচ এখন স্বপ্নিলের একটু সঙ্গ পেয়ে সে যেন আগের মতোই স্বাভাবিক ও প্রাণোচ্ছল হয়ে গেছে। মেয়েটা যে ইচ্ছে করেই স্বপ্নিলের যাতে খারাপ না লাগে সেজন্য কথা ঘুরিয়েছে তা বেশ বুঝে স্বপ্নিল, কিন্তু রাহিতাকে বুঝতে দেয় না ব্যাপারটা। মেয়েটা বড্ড সরল, স্বচ্ছ মনের অধিকারী, তাই তো হাসি মুখে রাহিতাকে এভাবেই মানায়। মনে মনে ভাবে স্বপ্নিল। ওদের কথার মাঝেই গাড়ি এসে থেমেছে বাসার সামনে। নেমে পড়ার সময় চলে এসেছে। সিট বেল্ট খুলে গাড়ি থেকে রাহিতা নামতে যাবে, এমন সময় ওর হাত ধরে আটকায় স্বপ্নিল। রাহি, হুম। আই থিঙ্ক এখন বিষয়টা ক্লিয়ার করা উচিত। কোন বিষয়? জিজ্ঞাসু দৃষ্টিতে প্রশ্ন করে রাহিতা। এক দীর্ঘশ্বাস ফেলে স্বপ্নিল বলে, আমি জানি তুমি হয়তো আমার কথায় কষ্ট পেয়েছো এই কয়দিনে, কিন্তু বিশ্বাস করো আমি ওভাবে মিন করে বলিনি তোমায়। তুমি শুধু এটাই দেখেছো যে আমি তোমায় বউ হিসেবে অস্বীকার করছি, কিন্তু এটা কখনো ভেবে দেখোনি যে তার পিছনের কারণটা কি। স্বপ্নিলের কথায় আর চোখে ওর দিকে তাকায় রাহিতা। সত্যি তো সে এটা কখনো ভাবেনি। কি এমন কারণ থাকতে পারে স্বপ্নিলের এমন করার? সে ভাবনার মাঝেই স্বপ্নিল আবারও বলে, এই যে আমি বাবার বন্ধুত্বের কথা বলতাম, সেটা কেন বলতাম জানো? কারণ আমার মতে পৃথিবীর সব সম্পর্কের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক সবচেয়ে সহজ, সবচেয়ে নির্মল। তুমি জানো কেন? কারণ বন্ধুত্বের সম্পর্কে এত দায়বদ্ধতা থাকে না, এত ভুল বোঝাবুঝি থাকে না, আর না থাকে কোনো জোর। কারণ বন্ধুত্ব সবার সাথে হয় না, শুধু তার সাথেই হয় যার সাথে মানুষ মনের মিল খুঁজে পায়, যার সাথে মন খুলে জীবনের কথা বলা যায়, যার সাথে নির্দ্বিধায় নিজের মতো করে মেশা যায়, নিজের সব সিক্রেটস শেয়ার করা যায়। আমি তোমার আমার সম্পর্কটা সেই পর্যায়েই নিয়ে যেতে চেয়েছিলাম। আর থাকলো কথা আমাদের সম্পর্কের, তাহলে বলবো আমরা নিঃসন্দেহে স্বামী স্ত্রী। আর এটা আমি মুখে একবার কেন, হাজারবার বললেও দুনিয়ার কেউ অস্বীকার করতে পারবে না যে তুমি আমার বউ, এমনকি আমি নিজেও না। কিন্তু এত সব বুঝার পরেও ঠিক কোন কারণে আমি এই বিষয়টা বারবার এড়িয়ে চলতাম, তা কি তুমি বুঝো না? রাহিতার চোখের দিক সরাসরি তাকিয়ে প্রশ্ন করে স্বপ্নিল। যে চোখের ভাষা পড়তে দিশেহারা হয় রাহিতা। স্বপ্নিলের গভীর দৃষ্টির মাঝে হারায় মন। অদ্ভুত কম্পন ধরে তনু মনে কাঁপা কাঁপা গলায় সাহসে সে প্রশ্ন করে, কেন? কারণ আমি ভয় পাই রাহি, দ্বিতীয়বার কাউকে মন দিয়ে তাকে হারানোর ভয়, দ্বিতীয়বার কাউকে ভরসা করে তার থেকে বিনিময়ে বিশ্বাসঘাতকতা পাওয়ার ভয়। আমি জানি তুমি এমন নও, আমার সম্পর্কে এত কিছু জানার পরেও, আমার আগেরকার খারাপ আচরণ সহ্য করার পরেও তুমি আমার সাথে আছো। হয়তো তোমার জায়গায় অন্য মেয়ে হলে থাকতো না, আমি নিজেও তোমার জায়গায় হলে থাকতে পারতাম না, কিন্তু তবুও আমার মনে যে অজানা ভয় হয় সেটা কি করে থামাবো রাহি? আমায় বলো। স্বপ্নিলের প্রশ্নে নিরুত্তর হয় রাহিতা। এ প্রশ্নের কি জবাব দিবে এটা যে সে তার নিজেরও অজানা, তাই তো চুপচাপ দৃষ্টি ফিরিয়ে নেয়। মাঝে নীরবে কাটে কিছুটা সময়, মনে মনে চলে কথোপকথন। এরই মাঝে নীরবতা ভেঙে বুক ভরা এক লম্বা শ্বাস নেয় স্বপ্নিল। এরপর দৃঢ় কণ্ঠে স্বপ্নিল বলে ওঠে, স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র। এই সম্পর্কে কঠিন দায়িত্ববোধ যেমন আছে, ঠিক তেমনই একে অপরের প্রতি নির্মল বিশ্বাস ও স্বার্থহীন ভালোবাসা সেভাবেই প্রয়োজন। জানি একটু সময় লাগবে ঠিকই, কিন্তু আমার বিশ্বাস আমি তুমি সাথে থাকলে দুজন এ উঁচু নিচু বদমসৃণভাবে পাড়ি দিতে পারবো, একটি সুন্দর পরিসমাপ্তি ঘটাতে পারবো। শুধু আর একটু ধৈর্য ধরো প্লিজ, আমার জন্য। আশা ভরা চোখে রাহিতার দিক তাকায় স্বপ্নিল। এতক্ষণে রাহিতা নিজেও ওর দিক তাকিয়েছে। স্বপ্নিলের কথায় পুরনো আশা জেগে ওঠে মনে। অন্তর প্রশান্ত হয় রাহিতার। স্বপ্নিলের বাড়িয়ে রাখা হাতে হাত রেখে ঠোঁটে হাসির রেখা টেনে বলে, আপনি মন থেকে আমাদের সম্পর্ক মেনে নেন, আমার স্ত্রী হিসেবে মেনে নেন। আমি তো শুধুই এটাই চেয়েছিলাম। জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না, এবং আপনার পরিস্থিতিতে তো আরও না। তাই আমি কখনোই আপনাকে জোর করতে চাইনি। এতদিন মনের মাঝে কষ্টগুলো লুকিয়ে রেখে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই নিজেকে হালকা করতেও আপনাকে আমার মনের অবস্থা বোঝাতে সেদিন ওসব বলি। নিজের দুঃখ শেয়ার করা কি বন্ধুত্বের মাঝে পড়ে না? আপনিও করেছিলেন, আমিও করেছি, হিসাব বরাবর। ভ্রু নাচিয়ে বলে রাহিতা। ওর কথার ধরনে হেসে ফেলে স্বপ্নিল। হাসতে হাসতেই বলে, তোমার হিসেব মিললে এখন গাড়ি থেকে নামি চলো,
নয়তো দেখা যাচ্ছে পুরো রাত বাসার সামনেই কাটিয়ে দিচ্ছি আমরা। তারপর পরের দিন সকালে তোমার বাসায় খুঁজে না পেয়ে তোমার শাশুড়ি আমার নামে থানায় মামলা করে দিবে। ছি, আপনি কত খারাপ। চোখ পাকিয়ে স্বপ্নিলের উদ্দেশ্যে বলে রাহিতা। এরপর সিট বেল্ট খুলে গাড়ি থেকে সুদূর আকাশের চাঁদটাও যেন হাসছে তাদের পিছে। এ রাত এবং পিছনে ফেলে আসা রাস্তাও যেন সাক্ষী আজ একজোড়া কপত কপতির মন বিনিময়ের নতুন অধ্যায়ের সূচনা। ভার্সিটি বন্ধ হয়েছে একদিন হলো মাত্র, অথচ গতকাল জন্মদিনের পার্টিতে আসার পর থেকে যেন রাহিতার সময় কাটছেই না বলা চলে। এদিকে হাতে পড়ে আছে সপ্তাহখানেক সময়ের ছুটি। পরদিন বিকেলে শাশুড়ির সাথে সোফায় বসে ঝালমুড়ি খেতে খেতে টিভি দেখছিল সে। কী করে ছুটির কদিন কাটানো এই বিষয়েই ভাবছিল মূলত। ঠিক সে সময় ড্রয়িং রুমে সেন্টার টেবিলে রাখা দিলারা বেগম ফোন বেজে ওঠে। রাহিতা উঠে গিয়ে ফোন হাতে নিয়ে শাশুড়িকে হস্তান্তর করে। কে ফোন দিয়েছে রাহি? আম্মা লেখা আছে। ও, আমার মা ফোন দিয়েছে, দে কথা বলি। ফোন কানে ধরতেই মায়ের সাথে কথা হয় দিলারা বেগমের, এবং কিছুক্ষণের মাঝেই তার চেহারায় এক প্রকার হাসি খুশি ভাব দেখা যায়। কি কথা হচ্ছে পাশে বসে বোঝার চেষ্টা করছিল রাহিতা। এরই এক পর্যায়ে স্বপ্নিলের নানি রাহিতার সাথে কথা বলতে চাইলেন। ওনার সাথে কথা বলার এক ফাঁকে সে জানতে পারে স্বপ্নিলের মামাতো বোনের বিয়ে ঠিক হয়েছে। সেটার দাওয়াত দেওয়া উপলক্ষেই ফোন দিয়েছেন তিনি। একই সাথে খানিক বাদে স্বপ্নিলের মামির সাথেও তার কথা হয়। এরপর ওনারা সবাই মিলে দিলারা বেগমের জোর করেন অবশ্যই নতুন বউকে সাথে নিয়ে তাড়াতাড়ি বাড়ি আসতে। বাপের বাড়ির চাপে পড়ে দিলারা বেগম রাজি হয়ে গেলেন। এদিকে বিয়ের ব্যাপারটা যে সবচেয়ে বেশি খুশি সে হলো রাহিতা, যার খুশির ছাপ স্পষ্ট ভেসে তার চোখে মুখে। এভাবেই অনেক দিন বিয়ের দাওয়াত খাওয়া হয়নি তার। নিজের বিয়ে হয়েছে শুধু মাসখানেক আগে, কিন্তু নিজের বিয়েতে কি আর এভাবে মজা করা যায়? অবসর কাটানোর পর দুর্দান্ত সুযোগ পেয়েছে সে, তাই তো খুশি মনে রাহিতা সিদ্ধান্ত নিল এই বিয়েতে সে মন খুলে আনন্দ করবে। ওর হাসি মুখের দিক চেয়ে স্মিত হেসে দিলারা বেগম বললেন, এবার খুশি তুই? সকাল থেকে তো ভাবছিলে কিভাবে সময় কাটাবি, এখন তো মোক্ষম উপায় পেয়ে গেলি একটা। হ্যাঁ মা, আমি ভীষণ খুশি। কতদিন পর বিয়ে খাবো একটা। সামিরা কোচিং থেকে আসুক বাসায়, তারপর দুজন মিলে প্ল্যান করব বিয়েতে কী পরবো, কী করবো এসবের। আই এম সো এক্সাইটেড। আচ্ছা বাবা, সব করিস, তোদেরই তো দিন, নতুন নতুন বিয়ে হয়েছে, আমার ছেলেটার সাথেও একটু প্ল্যান করিস। ওনার শেষ কথায় চাঞ্চল্য মিলিয়ে যায় রাহিতার, দুগালে ছেয়ে যায় ঈষৎ রক্তিম আভা। রাহিতার লাজুকতায় হেসে ফেললেন দিলারা বেগম। একই সাথে মেয়েটার চাঞ্চল্যতা দেখে খুশি হন। পুত্রবধূর এ হাসি মুখ যেন সর্বদা বজায় থাকে, মনে মনে সে দোয়া করতে ভুললেন না। সন্ধ্যায় বাসায় চলে এসেছে স্বপ্নিল, তবে আজ ভীষণ ব্যস্ত সে। যেহেতু হুট করে অফিস থেকে ছুটি নিচ্ছে সপ্তাহখানেকের জন্য, তাই স্টাফদের কাছে ভালোভাবে বুঝে নিতে হবে। ম্যানেজারকে দায়িত্ব দিয়ে এসেছে সে, পাশাপাশি নিজেও ফোনে টুকিটাকি কথাবার্তা বলছে বাসায় আসার পর থেকে। এরই মাঝে রাহিতা শাড়িটারি বের করে ফেলেছে গুছানোর জন্য। কি কি নেবে না নেবে এসব এখন থেকেই ঠিক করেছে। কাল সকালেই বেরোবে তারা। বিয়েতে কি পরবে না পরবে ভাবতে ভাবতে বহুক্ষণ পেরিয়ে গেছে তার। এদিকে স্বপ্নিলের এসব বিষয়ে যেন কোনো হেলদোল নেই। রাহিতা দু একবার জিজ্ঞেস করলো ওর জন্য কোনো শার্ট নিবে নাকি নিবে না, কিন্তু স্বপ্নিল সেসবে পাত্তাই দিল না। এক প্রকার শেষমেশ বিরক্ত হয়ে রাহিতা বলেই ফেলল, এমন করছেন কেন বলেন তো? কি পরবেন বিয়েতে সেটা অ্যাটলিস্ট বলেন। পাঞ্জাবি নিব নাকি শার্ট, কোনটা নিব সেটাও তো বলছেন না। এভাবে করলে আমি ব্যাগ কিভাবে গোছাবো? রাহিতার কথায় ফোন রেখে সোফা থেকে উঠে স্বপ্নিল বিছানায় ব্যাগপত্র নিয়ে বসে থাকা রাহিতার দিকে এগিয়ে গিয়ে বলল, তোমার এসব করতে হবে না রাহি, আমার ব্যাগ আমি গুছিয়ে নেব। তোমার কষ্ট করতে হবে না, তুমি নিজের ব্যাগ গোছাও তাহলেই হবে। আরে কোনো কষ্টই হবে না, আমি নিজের ব্যাগ গোছাচ্ছি তো, সাথে আপনারটাও গুছিয়ে দিব, বলুন না। আমার নিজের ব্যাগ নিজে গোছানোর অভ্যাস আছে রাহি, বলছি তো, তুমি তোমারটা গুছাও তো, বললাম না? এবার স্বপ্নিলের কথায় খানিকটা দমে যায় রাহিতা। সে তো স্ত্রীর অধিকারেই ওর ব্যাগ গোছাতে চাইছিল, এটাতে স্বপ্নিলের কি সমস্যা হতে পারে?
সে ভেবে পায় না। পরক্ষণেই ভাবে হয়তো স্বপ্নিলের সত্যিই নিজের ব্যাগ নিজে গোছানোর অভ্যাস, তাই এমন করে বলছে। কেননা বিয়ের পর থেকে স্বপ্নিলকে নিজের বেশিরভাগ কাজ নিজেই করতে দেখেছে সে, তাই আর বেশি মাথা ঘামায় না এ ব্যাপারে। মনে আক্ষেপ মনের ভেতরেই চাপা রাখে। রাহিকাকে চুপ থাকতে দেখে স্বপ্নিল নিজেও পুনরায় ফিরে যেতে পারে কি মনে করে যেন আবার তাকায় রাহিতার দিকে। আর তৎক্ষণাৎ তার নজরে আসে রাহিতার উদাস মুখ। চুপচাপ এক ধ্যানে কাপড় ভাঁজ করতে থাকা রাহিতার দিক তাকিয়ে স্বপ্নিল কি যেন ভাবে। তারপর নিঃশব্দে আলমারির দিকে এগিয়ে যায়। কিছুক্ষণের মাঝেই নিজের পরিধেয় শার্ট প্যান্ট বের করে নিয়ে ফেরত যায় রাহিতার কাছে। স্বপ্নিলের ডাকে চোখ খুলে তাকায় রাহিতা। ওর হাতে কাপড় চোপড় দেখে কিছু ভেবে ওঠার আগেই সেগুলো ওর হাতে ধরিয়ে দেয় স্বপ্নিল। রাহিতা কিছু বলার আগে নিজেই বলে ওঠে, নাও ধরো, আমারগুলোও তুমিই গুছিয়ে দাও। কিন্তু আপনি যে বললেন। উফ, এত কথা বলো কেন রাহি? নিজেই তো চাইলে আমারগুলোর জন্য, আবার এখন নিজেই প্রশ্ন করছো। স্বপ্নিলের আচরণে মনে মনে খুশি হলেও তা মুখে প্রকাশ করে না রাহিতা। চাপা হাসির আড়ালে নিজের খুশিটুকু সযত্নে লুকিয়ে রাখে। স্বপ্নিলের হাত থেকে শার্ট প্যান্ট নিয়ে সেগুলো একবার দেখতে দেখতে বলে, আচ্ছা ঠিক আছে, আমি গুছিয়ে রাখছি। তবে পাঞ্জাবি বের করলেন না যে? আমি তো ভেবেছিলাম বিয়ে পড়ানোর দিন পাঞ্জাবি পরবেন। তাহলে হুম, তা তো পড়তে চেয়েছিলামই, কিন্তু আপাতত চোখের সামনে কোনো পাঞ্জাবি পছন্দ হলো না। এক কাজ করো তুমি, সব কিছু গোছানো হয়ে গেলে আমার কাবার্ড ঘেটে ভালো দেখে একটা পাঞ্জাবি বের করে পছন্দ করে দাও। স্বপ্নিলের শেষের কথায় আর এক দফা খুশি হয় রাহিতা। শেষমেশ স্বপ্নিল কিনা ওর পছন্দ মতো পাঞ্জাবি পরবে। ঠোঁটের কোণে সরু হাসি রেখে টেনে নাড়িয়ে সায় দেয় রাহিতা। মিহি সুরে বলে, আচ্ছা, আপনি ব্যস্ত না খুব? কাজ করুন, আমি সব ঠিক করে রাখবো। হ্যাঁ, বেশ ব্যস্ত আজ। কাল সকালেই বেরোতে হবে তো, সময়ও নেই বেশি। এখন আরেকটা ফোন করা লাগবে, আমি বারান্দায় যাই। ঘণ্টাখানেকের মাঝেই নিজেদের ব্যাগপত্র সব গুছিয়ে ফেলে রাহিতা। অতঃপর স্বপ্নিলের জন্য পাঞ্জাবি বাছাই করতে আলমারির দিকে এগিয়ে যায়। বেশ কিছুক্ষণ এদিক সেদিক খুঁজে নিজের শাড়ির সাথে মিলিয়ে মেরুন রঙের এক পাঞ্জাবি বের করে সে। বিয়ের পরে এই প্রথম কোনো অনুষ্ঠানে একত্রে তারা। তার মধ্যে স্বপ্নিলের দিকের অনুষ্ঠান, বউ হিসেবে রাহিতার প্রথম দাওয়াত। সেই হিসেবে নবদম্পতি দুজন বিয়েতে এক রঙের পোশাক পরলে বেশ মানানসই লাগবে দেখতে। মনে মনে এক দফা নিজেদের কল্পনাও করে ফেলে রাহিতা। নতুন সুখের প্রজাপতিরা উড়ে বেড়ায় মন জুড়ে। রাহিতার মন বলছে গ্রামে থাকা এই এক সপ্তাহ বেশ সুন্দর সময় কাটবে তার। স্বপ্নিলের সাথে ওর সম্পর্কের আরও উন্নতি হবে। দুরু দুরু বুকে আগামীকাল সকালের অপেক্ষা করে রাহিতা। মনে মনে প্রস্তুতি নেয় স্বপ্নিলের সাথে এক সুন্দর যাত্রার। গাড়ির পেছনে ব্যাগপত্র সব রেখে এসে ড্রাইভিং সিটে বসলো স্বপ্নিল। সামনে ওর পাশের সিটে রাহিতা বসে আছে, পেছনে দিলারা বেগম ও সামিরা। স্বপ্নিলের নানা বাড়ি বগুড়াতে, ঢাকা থেকে খুব বেশি দূরে নয়, বড়জোর ঘন্টা পাঁচেকের দূরত্ব মাত্র। গাড়ি চালু হতেই তিন রমণীর মুখে কথার খই ফুটল। বেশ কিছুক্ষণ যাবৎ এটা সেটা গল্প চলল। স্বপ্নিলের নানি বাসায় কে কে আছে না আছে, দিলার বেগমরা কয় ভাই বোন, নানা বাড়ি যাওয়ার আগে রাহিতাকে এসব বিষয়ে অবগত করতে ভুললেন না তিনি। এদিকে স্বপ্নিল গাড়ি চালানোর মাঝে মাঝে নিশ্চুপভাবেই ওদের কথা শুনে যাচ্ছিল শুধু। ঢাকার ভেতর খানিকটা জ্যাম পেলেও গাজীপুর পার হতে রাস্তা ফাঁকা পেল তারা। এরপর ঘন্টা দুয়েক পেরিয়ে বঙ্গবন্ধু সেতু ওরফে যমুনা সেতুতে পৌঁছে গেল স্বপ্নিলদের গাড়ি। রাহিতার উত্তরবঙ্গে আসা হয়নি কখনো, সেভাবেই বলা চলে আজ তার প্রথম এদিকে আসা। সেতুর কাছে আসতেই চোখে মুখে একরাশ মুগ্ধতা নিয়ে জানালা দিয়ে চারপাশ পর্যবেক্ষণ করছিল সে। সেতুর নিচ দিয়ে যমুনা নদীর বুক ঘুরে বেড়ানো ছোট বড় নৌকা, একই সাথে ইঞ্জিন চালিত স্টিমার চলছে। দমকা হাওয়ার সাথে নদীর উত্তাল ঢেউ মিলেমিশে যেন প্রকৃতির আসল সৌন্দর্য ফুটে উঠেছে। রাহিতার মুগ্ধতা তার অভিব্যক্তিতে স্পষ্ট। এদিকে পিছনে বসা মা মেয়ে দুজনেই সিটে হেলান দিয়ে আছে, উভয়ের চোখজোড়া ঘুমে নিভু নিভু। লুকিং মিররে একবার তাদের দিকে চোখ বুলিয়ে পুনরায় উচ্ছ্বাসিত রাহিতার দিকে নজর দিল স্বপ্নিল। ধীম আওয়াজে জিজ্ঞেস করলো, তুমি মেবি এই প্রথম এলে না এদিকে?
হ্যাঁ, এর আগে কখনো আসা হয়নি। সেই সেতুর নাম শুনেছিলাম আগে, ওঠার সুযোগ হয়নি কখনো। আজ এদিকে এসে বেশ ভাল লাগছে। কি সুন্দর আপনাদের উত্তরবঙ্গ। বেশ সুন্দর। জানি না সময় হবে কিনা, তবে সুযোগ পেলে তোমায় একবার ঘুরিয়ে দেখাবো শহর। সত্যি, আমি অপেক্ষা করব। খুশিতে গদগদ হয়ে জবাব দেয় রাহিতা। আর চোখে ওর ভাবান্তর দেখে মনে মনে হাসে স্বপ্নীল। সেতু পার হয়ে আর একটু দূরে যেতেই সিরাজগঞ্জের এক হোটেলে যাত্রাপথের খানিকটা বিরতির জন্য থামে তারা। গাড়ি থামতেই পেছন থেকে জেগে ওঠে দুই মা মেয়ে। ততক্ষণে দুপুর হয়ে এসেছে প্রায়। কিছুক্ষণ হোটেলের বাইরে হাঁটাহাঁটি করে গাড়ি ওঠার আগে আশেপাশে আরেকবার দেখছিল রাহিতা। সেদিকে লক্ষ্য করে স্বপ্নিলর কাছে যেয়ে মিহিস্বরে বলল, আইসক্রিম খাবে না কোক? লাগবে না। আচ্ছা, আইসক্রিম খাবে তাই তো? কোন ফ্লেভারের বলো? বললাম তো লাগবে না। লাজুক হেসে বলে রাহিতা। সেদিক চেয়ে স্বপ্নিল আবারও বলে, ও, ভ্যানিলা ফ্লেভার? ঠিক আছে, আনছি। কথাটি বলেই পিছন ফিরতেই আলতোভাবে ওর হাত চেপে ধরে রাহিতা। ওর দিক না ফিরেই স্বপ্নিল ঘাড় কাত করতেই মিনমিনিয়ে বলে, চকলেট ফ্লেভার। এবার ওর কথায় হেসে ওঠে স্বপ্নিল। এরই মাঝে কানে প্রতিধ্বনিত হয় সামিরার কণ্ঠ। ভাই, আমার জন্য ভ্যানিলা। পেছন ফিরে বোনের দিক তাকায় স্বপ্নিল। আইসক্রিমের নাম শুনে সামিরার জলজলে মুখের দিক তাকিয়ে শয়তানি হাসি বলে, তোর জন্য কিচ্ছুই আনবো না, আমাদের তিনজনের জন্য আনবো শুধু। উফ ভাই, তুমি সব সময় আমার সাথে এমন করো কেন? সারা জীবন করবো, তোর সমস্যা? তুমি একটা অসহ্য। মেকি রাগ দেখিয়ে চেঁচিয়ে ওঠে সামিরা। ভাই বোনের খুনসুটি দেখে হেসে ওঠেন দিলারা বেগম ও রাহিতা। সেদিক পাত্তা না দিয়ে স্বপ্নিল চলে যায় আইসক্রিম আনতে। যেতে যেতেই মনে মনে ভাবে, এবার লাইনে এসেছে রাহিতা। মূলত এতক্ষণ রাহিতার দৃষ্টি লক্ষ্য করছিল সে। কিছু দূর দাঁড়ানো কয়েকটা বাচ্চাদের আইসক্রিম খাওয়ার দিক তাকিয়েছিল সে। এতেই স্বপ্নিলের মনে হয়েছে সে হয়তো আইসক্রিম খেতে চায়। এই তো আন্দাজে ঢিল মারছিল এবং সে সফল। কিন্তু স্বপ্নিল ভেবে পায় না রাহিতার যদিও কোনো কিছু নিতে ইচ্ছে হয়, তবে সেটা সে ওকে সরাসরি বলে না কেন। এখন তো অ্যাটলিস্ট ওদের মধ্যেকার সম্পর্কটা যথেষ্ট স্বাভাবিক হয়েছে। পুরোপুরি মিলেমিশে না গেলেও তারা দুজনই সে নিজেদের দিক থেকে ঠিকই চেষ্টা করছে নিজেদের সম্পর্ক মজবুত করার। তবে কি রাহিতার মাঝেও কোনো জড়তা কাজ করছে? আনমনে ভাবে দ্বিধাগ্রস্ত স্বপ্নিল। মনে মনে ভাবে মেয়েটা ওর জন্য অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আর নয়। এবার নিজের পাশাপাশি সে চেষ্টা করবে রাহিতাকে ওর পাশে পুরোপুরি সহজ করার। এসব ভাবনার মাঝেই সবার জন্য আইসক্রিম নিয়ে ফিরে আসে স্বপ্নিল। অতঃপর সবাই আবার যাত্রার উদ্দেশ্যে বের হলো। বগুড়া যাওয়ার বেশিক্ষণ যে বাকি নেই আর। প্রশস্ত এক বাড়ির সামনে এসে থামে গাড়ি। জানালা দিয়ে সেদিক তাকিয়ে না চিনেও রাহিতা বুঝলো এটাই স্বপ্নিলের নানা বাড়ি। তার ভাবনা শেষ না হতেই গাড়ি থেকে নামতে শুরু করলো সবাই। রাহিতা বের হবে ততক্ষণে স্বপ্নিল নিজের সিট থেকে বের হয়ে এসেছে ইতিমধ্যে। ফলে সে নিজেই রাহিতার জন্য গাড়ির দরজা খুলে দিল। সেদিক চেয়ে মুচকি হেসে বের হলো রাহিতা। এমন সময় দিলারা বেগম কাছে এসে বললেন, এটাই আমার বাপের বাড়ি, বুঝলি রাহি? অনেক মাস পর আসা হলো এখানে। ভেতরে চল তাড়াতাড়ি। আর মাথায় আঁচল টেনে নে, বিয়ের পর প্রথমবার আসছিস, নতুন বউ। সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। ওনার কথায় সায় নাড়িয়ে সবাই বাড়ির ভেতর ঢুকবে এমন সময় স্বপ্নিল বলে, মা, তোমরা যাও, আমি লাগেজ নিয়ে আসছি। তোকে লাগেজ নিতে কে বলেছে? দীপ্তদের ডাকলেই তো ওরা নিয়ে যাবে। এই প্রথমবার তোর বউ আসছে এখানে, তুই কোথায় বউয়ের সাথে ঢুকবি তা না, যত সব। দিলারা বেগমের কথা শেষ না হতেই একটা ছেলের কণ্ঠ শোনা যায় বাসার সামনে থেকে। স্বাস্থ্যবান এক যুবক ছেলেকে আসতে দেখা যায় এদিকে। মুখে যার লেগে আছে মুচকি হাসি, এক গালে টোল। তাদের দিকে এগিয়ে আসছে সে। ওকে আসতে দেখেই স্বপ্নিল একগাল হেসে বলে, আরে দীপ্ত যে, কেমন আছিস? অনেকদিন পর দেখা তোর সাথে। রাহি, এটা হলো দীপ্ত, আমার মামাতো ভাই। স্বপ্নিলের কথা শুনে রাহিতা হালকা হেসে সালাম দেয় তাকে। রাহিতাকে সালামের উত্তর দিয়ে স্বপ্নিলের দিক চেয়ে দীপ্ত বলে, দীপ্তর কথায় সবাই ভেতরে ঢোকে। দরজা খোলাই ছিল।
সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই মধ্যবয়সী এক মহিলা হাসি মুখে এগিয়ে আসেন। দিলারা বেগমকে জড়িয়ে ধরে বলেন, কেমন আছেন আপা? এতদিন পর আমাদের কথা মনে পড়লো বুঝি? আমাদের নতুন বৌমা কোথায় দেখি? শাশুড়ির ইশারায় ওনার সামনে এগিয়ে এলো রাহিতা। তাকে দেখেই মুগ্ধ চোখে তাকালেন মহিলা। রাহিতার গালে হাত রেখে আদুরি কণ্ঠে বললেন, মাশাল্লাহ, তুমি তো আসলেই সুন্দর। আমি স্বপ্নিলের বড় মামি। চিনেছ আমায়? সেই যে বিয়ের দিন দেখেছিলাম তোমায় বিয়ের সাজে। এখন তো দেখছি এমনিতেও তুমি কম সুন্দর নও। আমাদের স্বপ্নিলের সাথে বেশ মানিয়েছে, মাশাল্লাহ। মামির কথায় লজ্জায় মাথা নুয়ে যায় রাহিতার। পরপর স্বপ্নিলের নানি ছোট মামিদের সাথে দেখা হয় তার। সবার সাথে দেখা সাক্ষাৎ ও কুশল বিনিময় শেষে সোফায় রেস্ট নেওয়ার জন্য বসে তারা। জার্নির ক্লান্তি দূর করতে ঠান্ডা শরবত পরিবেশন করা হয় তাদের। সবেমাত্র শরবত খেয়ে খানিকটা জিরিয়েছিল রাহিতা। লম্বা এক জার্নির পর সকলের সাথে কুশল বিনিময় করতে করতে বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল সে। ওকে চুপচাপ বসে থাকতে দেখে স্বপ্নিল প্রশ্ন করে, কি হয়েছে, মন খারাপ? কই না তো। তাহলে এমন চুপচাপ বসে আছো কেন? ভ্রুকুচকে জিজ্ঞেস করে স্বপ্নিল। ওর কথায় বিরক্ত হয় রাহিতা। সে নতুন বউ হিসেবে এসেছে মাত্র বাড়িতে, কাউকে চিনেও না এখনো ঠিক মতো। চুপচাপ থাকবে না তো কি করবে, নাচবে? বিরক্তি নিয়ে দামিয়ে দাঁতে দাঁত চেপে স্বপ্নিলের দিক তাকিয়ে বলে, তো কি করতে বলছেন আমায়? নাচবো এখানে? ওর কথায় হুহা করে হেসে ওঠে স্বপ্নিল। সকলের অগোচরে রাহিতার নাক টেনে দিয়ে নিচু স্বরে বলে, এত খেপছো কেন অ্যাংরি বার্ড? আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। তবে তুমি নাচতে চাইলে আমি কিন্তু সঙ্গ দিতেই পারি তোমায়। কি বলো, নাচবে নাকি? স্বপ্নিলের দুষ্টু হাসি ও মশকরা কথায় নাক ফুলিয়ে শ্বাস ছাড়ে রাহিতা। স্বপ্নিলের থেকে মুখ ঘুরিয়ে সামিরার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। স্বপ্নিলও হাসি মুখে ভাবে ওর মামাতো ভাই বোনদের সাথে কথা বলছিল। এমন সময় দীপ্তকে আসতে দেখা যায়। ওর মুখ দেখে মনে হচ্ছে সে খানিকটা চিন্তিত। ওকে এভাবে দেখে স্বপ্নিল জিজ্ঞেস না করে পারে না। কি হয়েছে তোর, দীপ্ত? এনিথিং রং? আমার কিছু হয়নি ভাই। এখন যা বলতে যাচ্ছি তা শুনলে তোমারই মুড অফ হবে। মানে কেন? স্পিক আপ। দীপ্তকে তাড়া দেয় স্বপ্নিল। জানার আগ্রহ বেড়েই চলেছে মনে। ধীরে সুস্থে দীপ্তর জবাব আসে, সীমা ফুপি আসছে স্বপ্নিল ভাই। মাত্র খবর পেলাম আজ রাতেই নাকি পৌঁছানোর কথা এখানে। দীপ্তর কথায় ভ্রুযুগল কুঁচকে যায় রাহিতার। এই সীমা হুপি আবার কে? এবার চিন্তার মাঝেই সামিরা আটকে ওঠে। সীমা খালামণি, ও নো। এবার সামিরার দিক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে স্বপ্নিলের দিক তাকাতেই চোখ আটকে যায় রাহিতার। স্বপ্নিলের এতক্ষণের হাসি মুখ অন্ধকারে নিমজ্জিত প্রায়। তার পরবর্তী শক্ত চোয়াল, মুষ্টিবদ্ধ হাতের মুঠো, সবার এমন রিয়াকশন দেখে কপালে চিন্তার ভাঁজ বেড়ে যায় রাহিতার। হচ্ছেটা কি এখানে? কে এই মহিলা যার আসার কারণে সবাই এমন চিন্তিত? আসলেই ভাবনার বিষয়। নানি বাড়িতে আসার বেশ কিছুক্ষণ অতিক্রম হয়েছে। সকলে গল্পগুজব করে শেষ বিকেলে রেস্ট নিতে চলেও যায় যার যার রুমে। শুধু ঘুম নেই স্বপ্নিলের চোখে। ওদের জন্য নির্ধারিত কক্ষে বিশ্রামের জন্য পাঠানো হয়েছে দুজনকে। রাহিতা চিন্তা ভাবনা ভুলে শুয়েও পড়েছে, কিন্তু স্বপ্নিল জেগেই আছে। বিছানায় পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে বসে আছে চুপচাপ। বেশ কিছুক্ষণ এদিক ওদিক করে ঘুমানোর চেষ্টা করছিল রাহিতা, কিন্তু স্বপ্নিলের এমন শান্তশিষ্ট ভাবভঙ্গি বেশিক্ষণ শান্তিতে ঘুমোতে দিল না তাকে। হঠাৎই শোয়া থেকে উঠে স্বপ্নিলের পাশে বসলো রাহিতা। আলস্য ভঙ্গিতে চোখ ডলতে ডলতে বলল, কি হয়েছে আপনার? এভাবে বসে আছেন কেন? সারা রাস্তা ড্রাইভ করে এসেছেন, রেস্ট নিন একটু। কিছু না, তুমি ঘুমাও। আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি স্বপ্নিল, আপনি ঠিক নেই। কিছু একটা তো অবশ্যই হয়েছে, বলুন না। স্বপ্নিল নিশ্চুপ রয়। এবার রাহিতা বোঝে বিষয়টা অবশ্যই ছোট কিছু নয়। তাই স্বপ্নিলের এমন গম্ভীর ভাব। খানিক বাদে ধীর গতিতে স্বপ্নিলের হাতের পিঠে হাত রেখে বলে, আমাকে বলবেন না, প্লিজ বলুন। এই বিষয়ে আমি কথা বলতে চাইছি না রাহি। সত্যি বলতে আমার ভালো লাগছে না। আর ওই মহিলাটাকে, মানে দীপ্ত ভাই যে সীমা ফুপির কথা বলছিল, তার কথা শুনে আপনারা সবাই এমন করলেন কেন?
কথা বলার মাঝেই রাহিতা খেয়াল করলো এই সীমা আন্টির কথা শুনে স্বপ্নিলের মুখভঙ্গি পুনরায় বদলে যাচ্ছে। রাহিতার নজর উপলব্ধি করতে স্বপ্নিল নিজেকে সামলে নিল। স্বপ্নিলকে দেখে রাহিতা আবারও বলল, আপনিই তো বলেছিলেন আমাদের সম্পর্কটা সবার আগে বন্ধুত্বের সম্পর্ক, যেখানে দুজন নির্দ্বিধায় একে অপরের সাথে সবকিছু শেয়ার করতে পারবো, তাই না? তবে আপনি আমায় বলছেন না কেন? আপনি কি আমাকে বিশ্বাস করেন না? রাহিতার কথায় চোখ তুলে ওর দিক তাকায় স্বপ্নিল। মাথা নাড়িয়ে বুঝায় সে ওকে বিশ্বাস করে। অতঃপর মুখ ফুটে বলল, সীমা, খালামণি মোটেও সুবিধার মানুষ নন। আমি চাই না সে তোমায় কোনো কথা শোনাক। ওনার থেকে সবসময় দূরে থাকবে রাহি। কিন্তু উনি আমায় কথা শোনাবেন কেন? আমি কি করেছি তার? আসলে উনি স্বপ্নিল আর কিছু বলবে তার আগেই কর্কশ শব্দে ওর ফোন বেজে উঠল। হাত বাড়িয়ে সাইড টেবিল থেকে ফোন তুলে নিয়ে কানে দিতেই ওপাশ থেকে জোরে সোরে কয়েকজনের কণ্ঠস্বর ভেসে উঠল। স্বপ্নিলের ঠিক পাশে বসে থাকায় সে শব্দ কানে এলো রাহিতার নিজেরও। স্বপ্নিল ভাই, তুমি নাকি বগুড়া আসছো? দীপ্ত বলে গেল একটু আগেই। তাড়াতাড়ি টঙে আসো, আমরা সবাই বসে আছি, অপেক্ষা করছি তোমার জন্য। স্বপ্নিল কিছু বলবে তার আগেই আশেপাশে থেকে কয়েকটা ছেলে একসাথে স্বপ্নিলকে ডেকে উঠল। সবার চাপে পড়ে স্বপ্নিল আসছি বলে ফোন কেটে দেয়। ফোন রেখে আর চোখে রাহিতার দিকে তাকালো স্বপ্নিল। ওর চাহনি বুঝে ইশারায় মাথা নাড়িয়ে সায় দিল রাহিতা। তা দেখে স্বপ্নিল উঠে যেতে যেতে বলে, আমি এখন বাইরে যাই, এসে বলবানি তোমায়। আচ্ছা। আমি সত্যি তোমায় বলতে চেয়েছিলাম এখন, কিন্তু শুনলেই তো ওরা কিভাবে জোরাজুরি করছে ফোনে। আমি মন খারাপ করিনি। আপনি এতদিন পর এসছেন এদিকে, স্বাভাবিক আপনার বন্ধুরা অপেক্ষা করছে। আপনি ঘুরে আসুন, তারপর না হয় বলেন আমায়, আমি অপেক্ষা করব। রাহিতার কথায় মুচকি হাসল স্বপ্নিল। রুম ছেড়ে যাওয়ায় উদ্দেশ্য বের হচ্ছিল, রাহিতাও বিছানা ছেড়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যাচ্ছিল। ঠিক সে সময় স্বপ্নিলের কথায় পাজোড়া থেমে ওর। তুমি এত ভালো কেন রাহিতা? প্রত্যেকবার আমার বোঝানোর আগেই নিজে থেকে আমার সবকিছু কিভাবে বুঝে যাও। স্বপ্নিলের কথায় তৎক্ষণাৎ উত্তর দিল না রাহিতা। ওর কথার বিনিময়ে নম্র চোখে মিষ্টি হাসি উপহার দিল শুধু। ওর পক্ষ থেকে জবাব না পেয়ে নিঃশব্দে বেরিয়ে পড়ল স্বপ্নিল। সে চলে যেতেই কক্ষ জুড়ে প্রতিধ্বনি হলো রাহিতার অস্ফুষ্ট কণ্ঠস্বর। ভালোবাসি যে তাই। রুম ছেড়ে বেরোতেই পথিমধ্যে রাহিতার দেখা হয় দীপ্তর সাথে। ছেলেটা হাঁটছে এদিকে ওদিক এবং উসখুস করছে একটু পরপর বাড়ির মেইন গেটের দিক চেয়ে। রাহিতার দিকে চোখ পড়তেই এতক্ষণের চিন্তিত ভাব সরিয়ে হাসি টানে মুখে। ধীর পায়ে এগিয়ে এসে বলে, নতুন ভাবি যে, রেস্ট নিয়েছেন ঠিকমতো? জার্নির ক্লান্তি দূর হয়েছে? জি ভাইয়া, আপনি এদিকে কি করছেন? কাউকে খুঁজছেন? সাহসে উত্তর দেয় রাহিতা। ওর প্রশ্নে খানিকটা ইতস্তত করে দীপ্ত। কাচুমাচু ভঙ্গিতে বলে, না তো, আমি আবার কাকে খুঁজবো? দীপ্তর কথা মোটেও বিশ্বাস হয় না রাহিতার। ও বুঝে দীপ্ত ওর থেকে কিছু লুকোতে যাচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি সহজ হতে পারছে না। তাই কিছু একটা ভেবে রাহিতা ওর সাথে খাতির জমানোর চেষ্টা করে। নম্র মুখে বলে, আচ্ছা, এসব বাদ দিন। আপনাদের সম্পর্কে ঠিক মতো কিছু শোনাই হলো না। বিয়ের সময় তাড়াহুড়ায় সবাইকে দেখেছিলাম, এখন আর সঠিক মনে নেই। দুই ভাই বোন না আপনারা? রাহিতার কথায় এবার নিজ চিন্তা ভাবনা ঝেড়ে মাথা নাড়ে দীপ্ত। সেভাবেই বলে, হ্যাঁ, আমরা দুই ভাই বোন। আমার ছোট বোন নীতি, ওরই বিয়ে। আব্বুর 4 ভাই বোন। আমরা এক চাচা ও 2 ফুপি, দিলার ফুপি সহ। এই তো আমাদের পরিবার। ছোট্ট চাচা অর্থাৎ স্বপ্নিল ভাইয়ের ছোট মামা রাতে আসবে, তখন ওদের দেখা হবে। এছাড়াও রাতে আরও একজন আত্মীয় আসবেন, সীমা ফুপি। উনি হচ্ছেন... কথাটা বলেই থেমে গেল দীপ্ত। হুট করে মনে পড়ল কথা বলতে বলতে সে একটু বেশিই বলে ফেলেছে, তাই মুখে কুলুপাটাই শ্রেয় মনে করলো এখন। এদিকে দীপ্তকে চুপ থাকতে দেখে রাহিতা অসন্তুষ্ট হলো। মাত্র এই কাঙ্ক্ষিত কথাটা শুনতে যাচ্ছিল, এমন সময় দীপ্তর থেমে যাওয়াটা একদমই ভালো লাগলো না তার। তাই তো অশান্ত গলায় বলে, কি হলো? থেমে গেলেন কেন ভাইয়া, বলুন না। আসলে ভাবি, আমার না একটা কাজ মনে পড়ে গেছে। আমি এখন আসি। আপনিও বাহানা দিয়ে পালাতে চাইছেন, তাই তো?
এবার ধরা পড়ায় মাথা নত করে নীরব দাঁড়িয়ে রয় দীপ্ত। রাহিতাকে এর বিপরীতে কি উত্তর দেবে সে ভেবে পায় না। এদিকে দীপ্তর নীরবতা লক্ষ্য করে রাহিতা এক দীর্ঘশ্বাস ফেলে হতাশ গলায় বলে, আমি জানি না আপনারা আমার থেকে কেন সীমা খালামণির বিষয়টা লুকোতে চাইছেন। যেখানে একটু পর উনি নিজেই আসবেন এ বাসায়, তখন তো তার সাথে দেখা হবেই, তাই না? তাহলে আমায় আগে বললে সমস্যা কোথায়? এমন কিছুই না ভাবি, কেউ আপনার থেকে কিছু লুকোতে চায় না। আসলে বিষয়টা এমন যে বিষয়টা যেমনই হোক আমারও তো জানার অধিকার আছে না ভাইয়া? রাহিতার প্রশ্নে মাথা নেড়ে সায় দেয় দীপ্ত। মেয়েটা সত্যিই মিথ্যে বলেনি, তার জানার পুরোপুরি অধিকার আছে। তাই সবকিছু ভুলে দীপ্ত সিদ্ধান্ত নেয় সে রাহিতাকে জানাবে সবটা। সীমা ফুপি হচ্ছে আব্বুদের ছোট চাচার মেয়ে, দিলার ফুপির চাচাতো বোন, অর্থাৎ স্বপ্নীল ভাইদের দূর সম্পর্কে খালা। কথাটা কর্ণগোচর হতেই কিছু একটা মাথায় আসে রাহিতার। মনে মনে কিছু একটা ছক কষে শ্বাসরোধ কণ্ঠে প্রায় তৎক্ষণাৎ শুধায়, অনিকা আপুর মা? আচমকা রাহিতার এই প্রশ্নে কিছুটা চমকায় দীপ্ত, তবু দ্বিমত করে না। এক পলক রাহিতার দিক চেয়ে মাথা নেড়ে সায় দেয়। দীপ্তর সম্মতি পেয়ে এতক্ষণে সব ঘটনা যেন পরিষ্কার জলের ন্যায় স্বচ্ছ হয়ে যায় রাহিতার কাছে। এবার সে বুঝে যৌন মহিলা নিয়ে কেন সবার এত চিন্তা, কেন স্বপ্নীলের এহেন আচরণ। বেশ কিছুক্ষণ রাহিতাকে চুপ থাকতে দেখে দীপ্ত গলা ছেড়ে বলে, ভাবি কি মন খারাপ করলেন? আসলে আমাদেরও মন হচ্ছিল এমনটাই। এই তো আপনাকে এই ব্যাপারে বলিনি কেউ। না না, আমার মন খারাপ হবে কেন? সবটা তো আগে থেকেই জানি, শুধু চিনতাম না কাউকে। আজ চিনেও যাব। মলিন হেসে বলে রাহিতা। ওর মুখ দেখে মায়া হয় দীপ্তের। কি সাবলীলভাবেই না বলছে সবটা। কোনো কিছু হারিয়ে গেলে তার বিনিময়ে সৃষ্টিকর্তা তার চেয়েও উত্তম কিছু দেন মানুষের জীবনে। তেমনটাই হয়েছে স্বপ্নীলের ক্ষেত্রে। সে সত্যিই ভাগ্যবান রাহিতাকে পেয়ে। মনে মনে ভাইয়ের জন্য খুশি হয় দীপ্ত। এরই মাঝে রাহিতা বলে ওঠে, একটু আগে কি তবে সীমা খালামণির জন্যই দরজার দিকে তাকিয়ে উকি দিচ্ছিলেন? তখন আরে না, ওটা তো স্বপ্নীল ভাই আসছে কিনা দেখার জন্য উকি দিলাম। দিলার ফুপি পাঠালো ভাইয়া আসছে কিনা দেখার জন্য। একে তো সীমা ফুপি আসার কথা শুনেই ভাইয়ের মুড বিগড়ে গেছে, তাই তার সাথে দেখা হওয়ার আগে ভাইয়ের সাথে কথা বলতে চাইছিলেন ফুপি। সবটা যেন বুঝে রাহিতা সেভাবে মাথা নাড়ায়। প্রসঙ্গ বদলাতে মুখে ফের হাসি টেনে জিজ্ঞেস করে, এত কিছু জানা হলো, তবু আপনার সম্পর্কেই তো ঠিকমতো জানা হলো না ভাইয়া। আপনি কিসে পড়েন? মানে এখনো পড়াশোনা করছেন নাকি চাকরি? সব ঠিক থাকলে আমি গ্র্যাজুয়েশন করব এবছর, এরপর চাকরিতে ঢুকে যাব। ও, সেই হিসেবে তো আমি আপনার জুনিয়র। আমি সেকেন্ড ইয়ারে মাত্র। আপনি আমায় আপনি করে বলছেন, শুনতে কেমন জানি লাগছে। মাথা চুলকে বলল রাহিতা। ওর কথায় হেসে ফেলল দীপ্ত। চোখে মুখে অভিব্যক্তি এনে বলল, আপনি আমার চেয়ে বয়সে ছোট হলেও সম্পর্কে বড়, সেই হিসেব আপনি করে বলছি। স্বপ্নীল ভাই সম্পর্কেও বয়স আমার বড় এবং আমার প্রিয় এক কাজিন, সেই হিসেবে আপনাকে ভাবি হিসেবে আপনি বলে ডাকাটাই আমার কাছে সম্মানের। দীপ্তর কথা শুনে মুগ্ধ হয়ে মাথা নাড়ালো রাহিতা। ছেলেটা সত্যি সম্পর্কের সম্মান করতে জানে। রাহিতার ভাবনার মাঝেই দীপ্ত বলল, সীমা ফুপি কিন্তু খুব সাংঘাতিক মানুষ, ছুরির মতো ধারালো জবান তার। আগেই সাবধান করে দিচ্ছি, তার থেকে দূরত্ব বজায় রাখবেন। হয়তো অনেক কিছুই বলবে। মেয়ে মারা যাওয়ার বেশি দিন হয়নি কি না, তাই মনে কষ্ট নেবেন না তার কথায়। কথাগুলো বলা শেষ হতেই দীপ্তর মা ডাকলো তাকে। রাহিতার থেকে বিদায় নিয়ে মায়ের ডাকে সে চলে গেল। পেছনে ফেলে গেল এক চিন্তিত রাহিতাকে। সন্ধ্যা পেরিয়ে রাত 8টা পার হয়েছে। কিছুক্ষণ হলো। একটু আগেই বাসায় এসেছে স্বপ্নীলের ছোট মামা ও তার পরিবার। তাদের সাথে কথাবার্তা বলে ভালোই সময় কাটছিল রাহিতার। এমন সময় এক পুরুকণ্ঠের মেয়েলি গলা শুনতে পেল সবাই। দরজার দিকে চোখ পড়তেই শাশুড়ি বয়সী এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাহিতা না চিনেও সে বোঝে এটাই তার কাঙ্ক্ষিত বিপদের আগমন। এরই মাঝে সবার সাথে কুশল বিনিময় করে মহিলা খানিক বাদে কিছু দূর বসে থাকা দিলারা বেগমের দিকে এগিয়ে গিয়ে বলেন, এতদিন পর তোর দেখা পেলাম। আজকাল নাকি ধরাছোঁয়ার বাইরে চলে গেছিস? ছেলের বিয়ে হতে না হতেই এই হাল হলে হবে?
তবে তো বাকি দিন পড়েই আছে। তার কথায় বিস্মিত হলো রাহিতা। এভাবে কথা বলছে কেন তার শাশুড়ির সাথে? বোঝাই যাচ্ছে স্বপ্নিলের বিয়ে নিয়ে এক চাপা ক্ষোভ জন্মে আছে মহিলার মনে, যেটার রাগ ঝাড়তে এ অবেলায় আগমন তার। তবে দিলারা বেগমকে রাহিতার মতো এতটা বিচলিত হতে দেখা গেল না। তিনিও বোনের মতো করেই জবাব দিলেন নির্দ্বিধায়। এমন করে বলছিস যেন নিজে খুব খবর নিয়েছিলি এতদিন আমার। তোর নিজেরই কোনো খবর নাই, আবার আমায় জিজ্ঞাস। দিলারার কথায় কিঞ্চিত অপমানিত বোধ করলেও তা গায়ে মাখল না সীমা, বরং তার চেহারা ও কণ্ঠে দেখা মিলল তাচ্ছিল্যতার। কথায় কথায় বলে উঠলেন, তো এতদিন পর যখন এলি তখন ছেলের বউকে আনিসনি সাথে? কোথায় সে? আমাদেরও দেখা। আলবত এনেছি। বিয়ের পর শ্বশুরবাড়ির প্রথম কোনো অনুষ্ঠানে সে আসবে না, এটা কি হতে পারে নাকি? এই রাহি, সামনে আয় তো মা, তোর খালা শাশুড়ির সাথে পরিচয় করিয়ে দিই। ছোট করে শাশুড়ির কথায় চমকে ওঠে রাহিতা। এতক্ষণ যেটা শোনার অপেক্ষায় করছিল সেটা কর্ণপাত হতেই অজানা আশঙ্কায় বুকটা ধক করে ওঠে তার। খানিকটা শঙ্কা ও ভয় নিয়ে মৃদু পায়ে এগিয়ে যায় সীমা খালার সামনে। রাহিতা আসা মাত্রই ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন সীমা বেগম, যেন এতক্ষণ ওর অপেক্ষাতেই ছিলেন। তির্যক চাহনিতে রাহিতাকে পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণে চলে কিছুক্ষণ। দুরু দুরু বুকে তার হাবভাব লক্ষ্য করে ঘামতে থাকে রাহিতা। স্বপ্নিল ও দীপ্তর সতর্ক বার্তা থেকে ভাসে কানে। এদিকে স্বপ্নিলটাও এতক্ষণে বাড়ি ফিরল না। অন্যদিকে সীমা বেগম পৌঁছে গেছেন বাসায়। তার অগোচরে না জানি কত কিছুই শুনতে হবে রাহিতার আজ। হাঁসফাঁস করতে থাকা হৃদয়ে মেয়েটা এক বড়সড় ঢোক গেলে। ড্রয়িং রুমে নীরবতা বিরাজমান। বাড়ির অন্য সদস্যরা যথেষ্ট চেষ্টা করছেন সীমা বেগমকে থামানোর, তবুও তিনি কারো কথা শোনেননি। এক নাগারে প্রশ্ন করতে লেগে গেছেন রাহিতাকে। নাম কি তোমার? রাহিতা। বয়স কত? 21 বছর। তাহলে তো স্বপ্নিলের চেয়ে অনেক ছোট। তো সংসার কেমন চলছে? মাত্রই তো শুরু করলাম খালামণি। বিরক্তি ভাব চেপে যথাসম্ভব শান্ত কণ্ঠে উত্তর দেয় রাহিতা। সীমা বেগমের সাথে কথা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই যেন হাঁপিয়ে উঠেছে সে। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই মহিলার, কারণ উনি এখনো নিজের মতো সেই যে প্রশ্ন করা শুরু করেছেন থামার নাম যেন নিচ্ছেন না। মুখে রীতিমতো ট্রেন ছুটছে তার। একটু পর যখন থেমে গেলেন, রাহিতা ভাবল এবার বোধহয় ভাগ্য সহায় হয়েছে। কিন্তু ঠিক সে সময় সীমা বেগম দম নিয়ে আবারও অনর্গল প্রশ্ন করা শুরু করলেন। অতঃপর কিছুটা বিরক্ত হয়ে রাহিতা বাধ্য হয়ে বলল, এক এক করে প্রশ্ন করুন না খালামণি, এতগুলো উত্তর একসাথে কিভাবে দিব? কথাটি যথাসম্ভব নর্মভাবে হাসি মুখেই বলে রাহিতা। কিন্তু এতে সীমা বেগমকে খানিকটা খুশি দেখালো। মনে হলো যেন এতক্ষণ এমন কিছু শোনারই অপেক্ষা করছিলেন তিনি। রাহিতার এ কথায় তিনি আকাশ থেকে পড়লেন। এমন ভাব ধরে দিলারা বেগমকে উদ্দেশ্য করে বললেন, শুনলি তোর ছেলের বউয়ের কথা? বিয়ে হতে না হতেই এভাবে মুখ চলছে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানা নেই, অথচ বাকি দিন তো এখনো পড়েই আছে। সীমা বেগমের কথা শুনে রাহিতা তাজ্জব বনে গেল। সামান্য এটুকু কথা বলেছে আর উনি সরাসরি বলে দিলেন যে বড়দের সাথে কথা বলার ম্যানার জানে না। আশ্চর্য! রাহিতা উত্তর দিবে এমন সময় দিলারা বেগম চোখের ইশারায় ওকে থামতে নির্দেশ দিলেন। বোনের দিক চেয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, আমার জানা মতে রাহিতা তো খারাপ কিছুই বলেনি। তুই একসাথে এতগুলো প্রশ্ন করেছিস বিধায় ও তোকে আস্তে ধীরে প্রশ্ন করতে বলেছে, তাও যথেষ্ট বিনয়ের সাথে। তাহলে এতে তোকে অসম্মান করারই বাকি হলো? ওহ, এখন তো ছেলের বউয়ের কথাই ঠিক লাগবে তোর। বোনের কথা তো এখন আর ভালো লাগবে না। আমার মেয়ে যখন বেঁচে ছিল তখন তো ঠিকই আমার সাথে খাতির ছিল তোর। মেয়েটা আমার যাওয়ার বছর না ঘুরতেই তুই আরেকজনকে ঘরে তুলে তার জন্য নিজের বোনকে সবার সামনে এভাবে বলছিস। এত দরদ এই দুদিনের মেয়ের জন্য? মুখ সামলে কথা বল সীমা। তুই যাকে দুদিনের মেয়ে বলছিস সে আমার একমাত্র পুত্রবধূ। আমার বাড়ির মেয়ের মতোই দেখি আমি ওকে। আর তোর সাথে আমার সম্পর্ক নষ্টের জন্য দায়ীকে ঠিক করে বলতো, আমি না তুই। এবার দিলারা বেগমের কথায় সীমা বেগম বেজায় চটে গেলেন। এতদিনে চাপা ক্ষোভ যেন টকবগিয়ে উপচে পড়ল। খানিকটা উচ্চস্বরেই চিল্লিয়ে বলে উঠলেন,
তো আমি আর কি করব বল? নিজের মেয়ে মরার 1 মাস না পেরোতেই যদি কেউ হুট করে খবর পায় তার মেয়ের না হওয়া হবু শাশুড়ি ছেলের বিয়ে দিয়ে ফেলেছে, তাহলে তার সাথে কথা বলতে মন চাইবে আমার? তুই আমার জায়গায় থাকলে কি করতি বল? এত সহজে সবকিছু ভুলে মেনে নিতে পারতি? উত্তর দে। কথা বলার মাঝখানে মৃত মেয়ের স্মরণে আঁচলে মুখ চেপে কেঁদে ফেললেন সীমা বেগম। তার কথা শুনে এবার দিলারা বেগম খানিকটা নরম হলেন। এ কাজের জন্য তিনি মনে মনে খানিকটা অনুশোচনা বোধ করলেও তিনি মনে প্রাণে বিশ্বাস করেন এর সিদ্ধান্তটা নিয়ে তিনি কোনোরূপ ভুল করেননি। স্বপ্নিলের সে সময় যে পরিস্থিতি ছিল তাতে ওকে রাহিতার সাথে বিয়ে দিয়ে তিনি সঠিক কাজ করেছেন। এর জন্য যত কথাই শুনতে হোক তিনি কখনো কিছু মনে করবেন না। এরপর বোনের কাঁধে হাত দিয়ে নরম সুরে বললেন, আমি জানি তোর খারাপ লেগেছে, কষ্ট পেয়েছিস তুই, পাওয়াটাই স্বাভাবিক। বরং সব তাড়াতাড়ি মেনে নিলেই অস্বাভাবিক লাগতো। কিন্তু তুই নিজের পরিস্থিতিটাই দেখলি শুধু। একবার আমার দিক থেকেও বিষয়টা ভেবে দেখ। আনিকা যাওয়ার পর স্বপ্নিল কতটা পাগল ছিল তুই কি জানতি না? মেয়েটা যাওয়ার পর আমার ছেলের কি অবস্থা হয়েছিল তুই কি জানিস না? তখন মা হয়ে আমি যদি ওর ভালোর কথা চিন্তা করে ওকে বিয়ে দেই, এটা কি খারাপ কিছু? জীবন তো কারোর জন্য থেমে থাকে না। স্মৃতিকে আঁকড়ে ধরে আর কতদিনই বা চলবে কেউ? দিলারা বেগমের কথায় সীমা বেগম খানিকটা শান্ত হলেও তার আক্ষেপ কমল না। পুরোপুরি কাঁধ থেকে বোনের হাত সরিয়ে দিয়ে বললেন, এত কিছু আমি বুঝতে চাই না। আর কি বলছিলি যেন তুই? আনিকা চলে যাওয়ার পর স্বপ্নিলের কি অবস্থা হয়েছিল? এসব কথা অন্য কাউকে শোনাতে আসবি, আমাকে নয়, বুঝেছিস? আরে ও কখনো আমার মেয়েকে ভালোবাসেনি। যদি বাসতো তবে ওর মরার পর মাসখানেক না পেরোতে আরেকজনকে ঘরে তুলতো না। এতটুকু কথা শেষ করে সীমা বেগম হঠাৎ ফুঁসে উঠে তেড়ে গেলেন রাহিতার দিকে। অবাক নয়নে এতক্ষণ দুবোনের ঝগড়া দেখে রাহিতা হুট করে সীমা বেগমকে নিজের দিক আসতে দেখে খানিকটা ভড়কে যায়। সে কিছু বলার আগেই সীমা বেগম রাহিতার দিকে আঙ্গুল তাক করে বলে ওঠেন, সব দোষ এই মেয়ের। কি এমন আছে এর মধ্যে, হ্যাঁ, যে স্বপ্নিল আমার মেয়ের জন্য এতদিন পাগল ছিল, সে হুট করে একে দেখে রাতারাতি মন বদলে ফেললো? এই মেয়ে, কি এমন করেছো তুমি বলো? আমি এসবের মধ্যে কি করে আসলাম খালামণি? এখানে কি সত্যি আমার দোষ আছে বলুন? হতাশ মুখে উত্তর দেয় রাহিতা। সে বুঝেছে সীমা বেগম এখন নিজের হুঁশ নেই। এতদিন বুকের মধ্যে তিল তিল করে জন্মানো রাগ ক্ষোভ যখন একসাথে বের হয় তখন মানুষের নিজের মধ্যে থাকে না, সে যেন এক অন্য সত্তায় পরিণত হয়। সীমা বেগমের ক্ষেত্রেও বিষয়টা হয়েছে ঠিক তাই। রাহিতার কথা শুনে উনি বিনিময়ে বলেন, এখনো মুখে মুখে তর্ক করছো? তুমি তো ভারী নির্লজ্জ মেয়ে। মহিলার কথায় এবার রাগ চাপে রাহিতার অন্তরে। এতক্ষণ সে নতুন বউ হিসেবে ভদ্রতার খাতিরে যথেষ্ট বিচক্ষণভাবে উত্তর দিচ্ছিল। ভেবেছিল মেয়ের শোকে শোকাহত এক মা তার কষ্ট প্রকাশ করছে সবার সামনে, তাই তো সে চুপ করে সব শুনে যাচ্ছিল। কিন্তু এবার তো তিনি নির্দ্বিধায় ওকে নির্লজ্জ বলে দিলেন, যখন যে তাকে যোগ্য উত্তর দিতেই হবে। এখন চোখ মুখ শক্ত করে রাহিতা উত্তর দেওয়ার জন্য মুখ খুলছিল। সে সময় নিশ্চুপ কক্ষে স্বপ্নিলের ভারী কণ্ঠের আওয়াজ প্রতিফলিত হয়, আমার জানা মতে ও নির্লজ্জ রকমের কোনো কিছুই করেনি, বরং তুমি ওকে অযথা যাচ্ছে তাই বলে অপমান করছো খালামণি। বাড়িতে নতুন কেউ আসলে কি আমরা তার সাথে এইভাবে কথা বলি? স্বপ্নিলের কথা শুনে সেদিক তাকায় রাহিতা। একই সাথে রুমে থাকা সকলের চোখ ঘুরে যায় সেদিকে। অথচ এত কিছুর পরেও স্বপ্নিল নির্বিকার অত্যন্ত ধীরস্থিরভাবে পকেটে দুহাত গলিয়ে প্রবেশ করে সে। ওকে আসতে দেখে তাচ্ছিল্যের হাসি হাসেন সীমা বেগম। সেভাবেই বলেন,